নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। না, আজ কোনো সাধারণ গতানুগতিক গোয়েন্দা গল্প শোনাতে আমরা আসিনি। আজ আমরা আপনাদের শোনাবো এক বিকৃত মস্তিষ্কের খুনের গল্প। লেখক আর্য রায়ের কলমে বহুরূপীর শেষ খেলা। গল্পটি অসাধারণ হতে চলেছে, সেই কথা আমি দিলাম। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, গল্পটা মন দিয়ে সবটা শুনুন। কথা দিলাম, এই গল্পটা পুরো শুনলে আপনি সবশেষে বলে যাবেন, ও মাই গড, কি শুনলাম। তবে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, বহুরূপীর শেষ খেলা। জানি না কবে এই বন্দি দশা খুঁজবে। জানি না এই চক্রবুহ থেকে আদৌ কোনোদিন মুক্তির পথ খুঁজে পাবো কিনা। জানি না, নাকি মৃত্যুর অতল চোরাবালির হাতছানি আবারও খুঁজে নেবে এক নতুন শিকার। সে আমাকে বাঁচতে দেবে না, সে আমাকে মরতেও দেবে না। এই অন্ধকার দুনিয়ায় যারা একবার পা দেয়, তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস ওই লোকটার আজ্ঞাবহ হয়ে ওঠে। এও যেন এক নরকপুরী, যেখানে প্রতিটা শব্দ উচ্চারণের জন্য মূল্য চুকাতে হয়। বেসমেন্টের মাটিতে পড়ে রয়েছে মলমূত্র মিশ্রিত থকথকে তরল। বনবন শব্দে কালো মাছির দল মাথার উপরে উড়ে চলেছে। আধ বোঝা অর্ধনগ্ন শরীরটার জায়গায় জায়গায় কালো দাগ। দেখে মনে হচ্ছে কেউ যেন তার সারা শরীরে জ্বলন্ত সিগারের ছ্যাঁকা দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে এই শরীরের প্রতিটি গতিবিধি সহ মুখস্থিত প্রতিটি শব্দের নিয়ন্ত্রক একমাত্র সে। হ্যাঁ, এই স্থানের অঘোষিত সম্রাট সে। প্লেটে পড়ে থাকা আধ খাওয়া পাউরুটির শেষ টুকরোটা কাঁপা কাঁপা হাতে তুলে নিল একজোড়া রুগ্ন কঙ্কালসার হাত। হাতের আঙুলের বেশ কয়েকটি নখ উপড়ানো হয়েছে, সেখানে জমে রয়েছে কালচে রক্ত। এতক্ষণ সে উন্মাদিনীর মতো নিজের মনেই বিড়বিড় করে চলেছিল। হঠাৎ ছন্দপতন ঘটল। সিলিংয়ের ছাদ থেকে টুপটাপ শব্দে কয়েক ফোঁটা জল তার মাথায় এসে পড়ল। বৃষ্টি, এ তো বৃষ্টির জল। বাইরে বৃষ্টি নেমেছে। কতকাল খোলা আকাশ দেখিনি, দক্ষিণা বাতাসের ঘ্রাণ বুকে টেনে নিইনি। কতকাল যে আমি আমার স্বামীকে দেখিনি। আচ্ছা, ওর কি মনে আছে আমার কথা? রাত নামলে কি আমার মতো ওরও চোখের পাতা বিষাদের নিম্নচাপে ভিজে ওঠে? কথাগুলো বলতে বলতে মাটি থেকে উঠে দাঁড়ালো রূপসা। ছোট্ট কিশোরী বালিকা যেমন বৃষ্টিস্নাত রাতে তার সমস্ত শরীরে মিশিয়ে নিতে চায় বৃষ্টির প্রতিটি ফোঁটা, বিনিময়ে তার কপালে জোটে অভিভাবকদের প্রহার, ঠিক তেমনই রূপসা সিলিং বেয়ে নেমে আসা প্রতিটি জলের ফোঁটা কাঁপতে থাকা দুই হাতের তালু দিয়ে মুষ্টিবদ্ধ করে আঁজলা ভরে গলায় ঢালতে লাগল। খানিকটা তার মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় বুলিয়ে দিতে দিতে বলে উঠল, মুক্তির পথে শিথিল বাঁধন, মুক্ত করো মোরে। মৃত্যুর সাথে সন্ধি করেছি মরণের এই পারে। বাঁচবো যত, দেখবো তত মৃত্যুদূতের রূপ। কালো মুখোশ ঢাকা তার গোটা মুখ, কাঁটার মুকুট পরে সে বলে, শাস্তির পথে চলি। ক্রুশ বিদ্ধ যিশুও যে কাঁদে চোখের জলে। কানে ভেসে এলো বাজের গর্জন। এলোমেলো জটপাকানো চুলে বহুকাল তেল পড়েনি, চোখের দৃষ্টি খোলা, কেমন যেন নিষ্প্রভ, প্রস্থর কঠিন। নাক চুল তার কবেকার অমানিসার বিদিশার নিশার মতো কবিতা রূপসার জন্য এই মুহূর্তে প্রযোজ্য না হলেও এই নিষ্প্রভ চোখের চাহনি ঠিক তার নয়, বরং বিরাট লোহার দরজার ওই প্রান্তে
এমনই একজোড়া চোখের চাহনি তাকে অনেকক্ষণ আগে থেকেই জরিপ করে চলেছে। শুধুই দুটি চোখ, সেই চোখে কোনো গ্লানি নেই, নেই অপরাধবোধ কিংবা তীব্র অনুশোচনা। যেটা রয়েছে সেটাকে অবশ্য কৌতূহল বলাই চলে। ঘটাং করে হাতল ঘোরানো শব্দ হতেই রূপসা এক লাফে কয়েক পা পেছনে সরে গিয়ে সেই জমে থাকা মলমূত্রের মাঝে বসে জুলুজুলু চোখে দরজার দিকে চেয়ে থাকল। রূপসা, রূপসা, এই রূপসা, এই 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 দেখো না, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো। প্রায় 6.5 ফুট উচ্চতার লোকটা হাতে করে একটা প্লেট নিয়ে ঘরের ভেতর প্রবেশ করল। বেসমেন্টের নিচে এমন একটা ঘর রয়েছে যা বাইরে থেকে দেখলে বোঝা কঠিন। ঘরের ভেতর একটা নোংরা ময়লা বিছানা, যার চাদরটা শেষ কবে সামানের মুখ দেখেছেও তা বলা কঠিন। সিলিংয়ের ওপর দিয়ে হেঁটে চলেছে কালো মাকড়সার দল, জায়গায় জায়গায় ঝুল লেগে রয়েছে। হাতের প্লেটটা মাটিতে নামিয়ে ধীরে ধীরে সে লোকটা রূপসার দিকে এগিয়ে গেল। আর বেশি দিন আটকে রাখবো না রূপসা, সময় হয়ে এসেছে যে। 2 পা ওই জমে থাকা মলমূত্রের উপর ফেলে উবু হয়ে বসে 2 হাঁটুর ফাঁকে মুখ রেখে রূপসা অদ্ভুত এক ঘোর লাগা গলায় বলে উঠল, আমার আমার ছেড়ে কি হবে, কি লাভ? তোমায় ধরে রেখেও বা কি লাভ? তাহলে এনেছিলে বা কেন? এনেছিলাম কেন? নিজের মনেই প্রশ্নটা বিড়বিড় করতে করতে রূপসার অর্ধনগ্ন শরীরটার দিকে একবার লোলুপ দৃষ্টিতে তাকালো সেই পুরুষ। তার মুখটা বড় অদ্ভুত, হ্যাঁ বড়ই অদ্ভুত, কেমন যেন লম্বাটে, মুখের রং বিবর্ণ হলুদ, ঠিক যেন শেষ শীতের বিদায় বেলায় গাছ থেকে ঝরে পড়া পাতা। তবে প্রকৃতপক্ষে সেই শ্রীমুখ দর্শনের অভিজ্ঞতা রূপসার হয়নি, কারণ সেটি হুডি জাতীয় কাপড়ের টুকরোর আড়ালে ঢাকা। ঘরের নোনা দেওয়ালের খাঁজে খাঁজে 2টো করে আংটার সাথে লাগানো রয়েছে লোহার শিকল, কোনোটা ছোট, কোনোটা বেশ লম্বা। প্লেট থেকে একটা আপেল ওই মলমূত্রের স্তূপের মধ্যেই ছুঁড়ে দিল সেই যুবকটি। কোনো রকম ঘৃণা ছাড়াই সেটি তার মধ্যে থেকে তুলে নিল রূপসা। খাও, খেয়ে নাও রূপসা, এরপরেও তো তোমার অনেক কাজ বাকি। কি কাজ? আবার কি কোনো নতুন খেলা? আজ যে তোমার বিদায়ের পালা, দরজা খুলে দিলাম, চাইলে পালাতে পারো, তবে পালানোর আগে এই 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 একটা সই তোমায় করতে হবে যে। কালো জব্বা জাতীয় পোশাকের পকেটে হাত ঢুকিয়ে এক টুকরো কাগজ বাইরে বের করে আনলো সেই যুবক। খুক খুক করে খানিকটা কেশে নিয়ে মাটিতে একদলা থুতু ছিটিয়ে সেই যুবকটি বলে উঠল, এতে কি লেখা আছে জানো? কি? শোনো তবে। পকেট থেকে এক বাক্স সিগার বের করে তার মধ্যে থেকে একটা ঠোঁটে রেখে তাতে অগ্নিসংযোগ করল সে। এক মুখ ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে সেই হাতে লেখা চিঠিটা পড়তে শুরু করল। আমি ভালো আছি, আমি এখন সত্যিই ভালো আছি। বৈবাহিক জীবনে নানান টানাপোড়েন, তোমার কর্মব্যস্ততা, আমার দৈনন্দিন কাজের চাপ এবং এর ফলে আমাদের মাঝে বাড়তে থাকা দূরত্ব আমায় একটু একটু করে মানসিক অবসাদের খাদে ঠেলে দিচ্ছিল। আমি মুক্তি চেয়েছিলাম প্রিয়। এই জরাজীর্ণ শিকল ছিঁড়ে বাইরের দুনিয়ায় শত মানুষের ভিড়ে মিশতে চেয়েছিলাম, কিন্তু এই বৈবাহিক জীবন আমার পায়ে বেরি পড়িয়ে দিয়েছে। তাই বিদায় নিলাম, চির বিদায়। আমায় খোঁজার চেষ্টা করাটা বৃথা প্রাঞ্জল। তুমি নতুন করে জীবন গুছিয়ে নিও, আর আমি আমার জীবনে মিশিয়ে নিলাম স্বাধীনতার স্নিগ্ধ বাতাস। ভালো থেকো ইতি, তোমার রূপসা। কিন্তু কিন্তু আমি যে ফিরে যেতে চাই, এই চিঠির একটিও বক্তব্য যে আমার নয়। রূপসার এই কথা শুনে ছোট্ট ঘরটা কাঁপিয়ে
হো হো করে তীব্র অট্টহাসি হেসে উঠল সেই যুবক। রূপসা, 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 মাই ডার্লিং। আচ্ছা, এই যে তোমার একঘেয়ে জীবনটা হঠাৎ করে ভোজবাজির মতো বদলে গেল, তুমি টানা 1 সপ্তাহ ধরে বাড়ি নেই, এই আমার এখানে আমার স্বাধীন দুনিয়ায় পরাধীন হয়ে রয়েছো, যেখানে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমার, সেখানে দাঁড়িয়ে যদি ফিরে যাও, ওই বাস্টার্ড কি তোমায় মেনে নেবে আদৌ? যেখানে স্বয়ং শ্রীরাম রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার পরেও তাকে নিজের সতীত্বের প্রমাণ করতে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটতে বাধ্য করেছিল, সেখানে ফিরে গেলে কি তোমায় মেনে নেবে ভেবেছ? তার চেয়ে চলো 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 একটা খেলা খেলি, ভারী মজার খেলা। আবারও জব্বা জাতীয় সেই পোশাকের ভেতর হাত ঢুকিয়ে একটা কালো মাস্ক বাইরে বের করে এনে মুখে পরে নিল সেই যুবক। প্রায় মাসখানেকের জমে থাকা মলমূত্রের গন্ধ বাতাস ভারী করে তুলেছে। একটা অদ্ভুত হাসি তার গোটা মুখে ছড়িয়ে গেল। যাও যাও, তোমায় মুক্তি দিলাম, যাও, আমি আর বাধা দেব না। দরজা থেকে সরে দাঁড়ালো সে। যুবকের মুখের দিকে বেশ খানিক সময় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা রূপসাও উঠে দাঁড়ালো। তার বগল ছেঁড়া, পিঠ ছেঁড়া, এমনকি সালোয়ারের যেই অংশটি ঢেকে রাখে নারীর লজ্জা, সেই স্থানে সুতো আলগা হয়ে পোশাক থেকে ঝুলছে। বুকের অন্তর্বাস শূন্য স্ফীত 2 বক্ষযুগল দীর্ঘদিনের অনাহারে ক্লান্তিতে যেন অন্তঃসার শূন্য হয়ে কোনো মতে নিজের অস্তিত্বটুকু ধরে রেখেছে। ফুটে উঠেছে পাঁজরের হাড়। সেই জমে থাকা মলমূত্রের স্তূপ থেকে উঠে দাঁড়িয়ে সে ধীরে ধীরে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। মুক্তি, এইবার মুক্তি, চিরতরে মুক্তি ফিরে পাবো। আবারও সেই আগের চেনা পৃথিবী, মিশে যাব ওই লোমশ পুরুষালী বুকের ভিতরে। সে সে যে আমায় বড্ড ভালোবাসে। আমি জানি প্রাঞ্জল আজও আমার আশার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাঁপতে থাকা 2 কঙ্কালসার পায়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছে রূপসা। সামনেই আরও একটা দরজা, আর ওটা পেরোলেই যে চেনা দুনিয়ার ঘ্রাণ মাখতে পারবে সে। হঠাৎ ফস করে কিছু একটা জ্বলে ওঠার শব্দ হতেই পেছন ফিরে তাকালো রূপসা। এতগুলো দিন ধরে নিজের দিকে তাকানোর ইচ্ছেটুকুও জাগেনি তার। আসলে দিনের পর দিন শারীরিক অত্যাচার, বলপূর্বক সঙ্গম, তারই সাথে যুক্ত হতো নানান নোংরা খেলা, যা আধুনিক পাশ্চাত্য সভ্যতায় বেশ জনপ্রিয়। এখানে সে কিভাবে এলো সেই স্মৃতি বহু আগে আবছা হয়ে এসেছে রূপসার। রূপসার গা বেয়ে যে মলের ক্ষীণ ধারা গোটা বেসমেন্টের লম্বা করিডোরের মতো জায়গাটা দিয়ে মাটিতে পড়তে পড়তে এসেছে, লোকটা তার ওপর হাতে ধরে থাকা জ্বলন্ত দেশলাই কাঠিটা ফেলে দিয়ে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, এবার তুই নরকে যা শালি, তোর পালা এখানেই সাঙ্গ করলাম, তোর অগ্নি পরীক্ষা আমি নিলাম। এমন এক শুভ কাজে বিলম্ব কিসের? গনগনে আগুনের শিখা ঠিক যেন হিংস্র সাপের মতো এঁকে বেঁকে রূপসার দিকে এগিয়ে আসতে লাগলো। আগুন, আগুন, এত আগুন! উফ, এই আগুন আমাকে বাঁচতে দেবে না। পালাতে হবে, আমার পালাতেই হবে। মূল দরজার দিকে সে ক্ষিপ্র বেগে ছুটে এলো। ওদিকে ওই প্রান্তের সেই কয়েদ ঘরের লোহার ভারী দরজাটা ভেতর থেকে ঘটাং শব্দ করে বন্ধ করল সেই যুবক। মূল দরজার ভারী লোহার গায়ে দুমদাম শব্দে আঘাত করতে করতে রূপসা চিৎকার করে বলে উঠল, আগুন, আগুন লেগেছে, আগুন! বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। না, কেউ এলো না, কেউ শুনতেও পেল না। মুহূর্তের মধ্যে সেই আগুন তার সারা শরীর জুড়ে সৃষ্টি করল তীব্র দাবদাহ। ধীরে ধীরে বিধ্বংসী অগ্নিশিখা তার মাথার চুল, পরনের মলিন পোশাক সহ গোটা শরীরকে গ্রাস করে নিল। যেন এক বিরাট অজগর সাপ এইমাত্র তার শিকারকে গিলে খেয়েছে।
ভেসে এলো এক কান ফাটানো আর্তনাদ। না 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 না। কিন্তু অফিসার, রূপসা এমন মেয়ে মোটেই নয়। ও তো এই বাড়িতে এতগুলো বছর ধরে ভালোই ছিল। হঠাৎ কি এমন মতিভ্রম ঘটল যে এইভাবে মুক্তি পেতে চাইবে? তাছাড়া এমন যদি কোনো ঘটনা ঘটতো তাহলে তো অন্তত আমায় জানাতেই পারতো। দেখুন, চিঠির নিচে আপনার স্ত্রীর স্বাক্ষর রয়েছে। সেটা কি হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে ক্রস চেক করিয়েছেন অফিসার? আমি যতদূর জানি এবং বুঝতে পারছি এই লেখা আমার স্ত্রীর মোটেই নয়। আপনি এতটা জোর দিয়ে কিভাবে বলছেন? আপনার কাছে কি আপনার স্ত্রী মানে মিসেস রূপসা ব্যানার্জির কোনো রাইটিং স্যাম্পল সাথে করে এনেছেন প্রাঞ্জলবাবু? হ্যাঁ, এনেছি। আজ সকালে আমার বাড়ির ডাকবাক্সতে এই চিঠিটা আমি পেয়েছিলাম। চিঠিটা পড়েই আমার মনে সন্দেহ জেগেছিল অফিসার। ও এমন মেয়ে মোটেই নয়। আমরা তো ভালোই ছিলাম, আমাদের মধ্যে তেমন কোনো মনোমালিন্য ছিল না, মতভেদও ছিল না। তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবে কেন বলতে পারেন? এই মাসখানেকের মধ্যে আপনাদের মধ্যে কি কোনো কথা নিয়ে অশান্তি লাগেনি? ছোটোখাটো বিবাদ তো সব পরিবারেই হয় অফিসার, তার জন্য কেউ বাড়ি ছেড়ে কেন চলে যাবে? যাকে যতদূর বুঝতে পারছি তিনি বর্তমানে ময়নাগুড়ির কোনো এক জায়গায় রয়েছেন। ময়নাগুড়ি? সেটা কোথায় অফিসার? এখান থেকে প্রায় 70 কিলোমিটার পর ডায়মন্ড হারবার ছাড়িয়ে একটা ছোট্ট রেল স্টেশন পড়বে, যার নাম ময়নাগুড়ি। ডাক টিকিট দেখে সেটাই মনে হচ্ছে প্রাঞ্জলবাবু। কিন্তু সেখানে তো আমাদের চেনা জানা কেউ থাকে না। সে আমি কিভাবে বলবো? উনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন, আপনাকে শেষবার জানিয়েও দিয়েছেন। এখানে আইন হস্তক্ষেপ করতে পারে না, কারণ এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। আরে বাবা, রাইট টু প্রাইভেসি বলেও তো একটা কথা আছে মশাই। টু হ্যাং উইথ ইউর রাইট টু প্রাইভেসি, আই ওয়ান্ট মাই ওয়াইফ ব্যাক। এই দেখুন, ওর হাতে লেখা একটা কবিতা আমি ওর ডায়েরি থেকে ছিঁড়ে এনেছি, দেখুন। আর তার সাথে চিঠির হ্যান্ডরাইটিংটা মিলিয়ে দেখুন। চিঠিটা টেবিলের ওপর মেলে ধরতেই নাকের ডগায় ঝুলে পড়া চশমাটা আঙুল দিয়ে খানিকটা ওপরে তুলে ধরলেন হেস্টিং থানার বড়বাবু দিগ্বিজয়। মাথার ওপরে ঘুরে চলেছে মানধাতা আমলের সিলিং ফ্যান। কেমন যেন ঘ্যার ঘ্যারে এক টানা বিরামহীন একটা শব্দ। দুটো কাগজ পাশাপাশি রেখে টেবিলের ওপর রাখা মার্বেলের পেপারওয়েটটা বেশ খানিকক্ষণ হাতে নিয়ে আনমনে ঘোরাতে লাগলেন দিগ্বিজয়বাবু। হাতের লেখা তো এক নয়, কিন্তু সই? হ্যাঁ, ব্যাংকের চেকে যেসব সই রয়েছে আমি মিলিয়ে দেখেছি অফিসার। সইটা এক, কিন্তু সই তো নকল করাও যায়। তাছাড়া যদি আমায় ওর এতটাই অপছন্দ হতো তাহলে ডিভোর্স কেস ফাইল করতে পারতো। সেটা না করে পালালো কেন? দেখুন কারোর সাথে লটর ঘটর আছে কিনা। অফিসার, মুখ সামলে, রূপসা মোটেই তেমন মেয়ে নয়। ধীরে প্রাঞ্জলবাবু, ধীরে। এটা আপনার কর্পোরেট অফিস নয়, থানা। আমি আপনার স্ত্রীর মিসিং কেসের ফাইল বন্ধ করছি। বুঝতাম যদি মাইনর এজের হতেন তাহলেও না হয় অ্যাকশন নেওয়া যেতে পারত, কারণ আজকাল তো মশাই 13-14 বছরের মেয়েরাও প্রাপ্তবয়স্ক প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে। সেই ক্ষেত্রে এমন চিঠি সে নিজের হাতে লিখলেও আইনের চোখে মোটেও গ্রহণযোগ্য নয়, কারণ অপ্রাপ্তবয়স্কদের কোনো বক্তব্যকে ধরা হয় না। কিন্তু আপনার স্ত্রীর বয়স 30, তাই তিনি যা করেছেন স্বেচ্ছায় করেছেন, আর সেখানে আইন হস্তক্ষেপ করতে পারে না। তবে হ্যাঁ, আপনি পরকীয়া গ্রাউন্ডে ডিভোর্স কেস ফাইল করলে আপনার স্ত্রী অবশ্য ফিরে আসতে বাধ্য হবে। আমরাও তাকে খুঁজতে তৎপর হব। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তবে তিনি যে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত তার প্রমাণ কিন্তু আপনাকেই দিতে হবে। বাহ 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 বাহ, বেশ ভালো বুদ্ধি দিলেন তো। মানে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে বিনা কারণে কোনো প্রমাণ ছাড়া ডিভোর্স কেস ফাইল করব, আর কারণ হিসাবে এটা দেখাবো যে তার চরিত্র কলঙ্কিত। আপনার সাথে এমনটা ঘটলে এই কাজটা আপনি করতে পারতেন অফিসার? শান্ত হন প্রাঞ্জলবাবু, আমি শুধুই আইনি পরামর্শ দিচ্ছিলাম মাত্র।
বাকিটা আপনি ঠিক করুন কি করবেন। আমি ঠিক করে নিয়েছি। প্রত্যুত্তরে দিগ্বিজয়বাবু হয়তো কিছু বলতেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় একজন কনস্টেবল দিগ্বিজয়বাবুর সামনে এসে সেলাম ঠুকে দাঁড়ালো। কি ব্যাপার তাপস? স্যার, একটু আগে পোস্ট অফিস থেকে আপনার নামে একটা চিঠি দিয়ে গেল। আমার নামে চিঠি? কই দেখি। কনস্টেবল চিঠিটা এগিয়ে দিয়ে আবারও সেলাম ঠুকে বাইরে বেরিয়ে তিনি তক্ষুনি সেটা না খুলে ডেস্কের ডালা খুলে ভেতরে রেখে প্রাঞ্জলবাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ, আপনি কি যেন একটা বলছিলেন প্রাঞ্জলবাবু, কি ঠিক করেছেন? দিগ্বিজয়বাবু, আপনি কাজটা ভালো করলেন না। আমার স্ত্রীর নামে অযথা মিথ্যে অপবাদ দিলেন, কোনো যথোপযুক্ত কারণ ছাড়া কেস ফাইল বন্ধ করলেন। আমি আপনার নামে একদিকে মানহানির মামলা, অপরদিকে কর্তব্যে গাফিলতি করার অভিযোগে মামলা ঠুকব, তারপর দেখব আপনি কি করেন। এই জান তো মশাই, যান, বেফালতু হুমকি দেবেন না। এমন বহু হুমকি আমি আমার গোটা সার্ভিস লাইফে শুনেছি। আপনি যা করার করুন, যান, আমার তাতে কিচ্ছু আসা যায় না। নিজের স্ত্রীকে ধরে রাখতে পারে না, আবার থানায় এসে বড় বড় কথা বলি। আপনার লজ্জা করে না? হ্যাঁ অফিসার, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। হয়তো কথা কাটাকাটি হাতাহাতিতে পরিণত হতো, কিন্তু তার আগেই একজন কনস্টেবল ছুটে এসে প্রাঞ্জলের কাঁধ চেপে ধরে থানার বাইরে বের করে আনলো। বেশ, তবে আমিও এর শেষ দেখে ছাড়ব, এই বলে রাখলাম। রাগে গজগজ করতে করতে প্রাঞ্জলের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে দিগ্বিজয়বাবু খামটা হাতে নিলেন। এ কি, ডাক টিকিটটা তো এখানকারই দেখছি। এটা তো রাজারহাট পোস্ট অফিস। দেখি তো চিঠিতে কি লেখা রয়েছে। নিজের মনে কথাগুলো বিড়বিড় করতে করতে চিঠির খাম খুলতেই কতগুলো ফটোগ্রাফ চোখে পড়ল তার নিচে একটা চিঠি। ফটোগ্রাফগুলো টেবিলের ওপর ছড়িয়ে ভালোভাবে দেখতে লাগলেন তিনি। আশ্চর্য, অদ্ভুত, এও কি সম্ভব? এমন নৃশংস হত্যাকাণ্ড আমি আমার গোটা সার্ভিস লাইফে দেখিনি। ছবিগুলো এক এক করে সূর্যের আলোয় মেলে ধরলেন। একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রাঞ্জল। হ্যাঁ, প্রাঞ্জলবাবু নিজের বাড়ির বাগানে কি যেন খোঁড়াখুড়ি করছেন। তার পাশে পড়ে রয়েছে প্লাস্টিকে মোড়ানো কিছু একটা, ঠিক যেন একটি মনুষ্য আকৃতির মৃত লাশ। তার পরের ছবিটিতে প্রাঞ্জলবাবুকে সেই জিনিসটাকে টানতে নিয়ে যেতে দেখা হচ্ছে। এর পরের ছবিটিতে তিনি সেই জায়গার মাটি পা দিয়ে এমনভাবে সমান করে দিচ্ছেন যেন সেখানে কিছুই ছিল না। এরপর চিঠিটা তিনি তুলে নিলেন। আমি ডাক্তার রঞ্জন বক্সী, কলকাতা মেডিকেল কলেজের সাইকোটিক ডিপার্টমেন্টের এইচওডি এবং দুর্ভাগ্যবশত প্রাঞ্জল বাবুর প্রতিবেশী। আপনারা সকলে মিলে যার খোঁজে উদ্বিগ্ন তার খবর আমি জানি, যদিও তিনি আর জীবিত নেই। আমি জানি প্রাঞ্জলবাবু আপনাকে ঠিক কি বলেছে, সেটাই স্বাভাবিক। কারণ গত বেশ কিছু মাস ধরে দাম্পত্য কলহের জেরে প্রাঞ্জল আমার কাছে কাউন্সেলিং এবং মাইন্ড হিলিং থেরাপির জন্য আসছিলেন। তিনি তার স্ত্রীর প্রতি যার পরনায় বিরক্ত ছিলেন এবং সেশন চলাকালীন বহুবার তিনি তার স্ত্রীকে আচ্ছন্ন অবস্থাতেই মেরে ফেলার তীব্র বাসনা প্রকাশ করেছিলেন। ভেবেছিলাম কিছু সাইকিয়াট্রিক ড্রাগস এবং রেগুলার কাউন্সেলিং করে ওনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনব, কিন্তু বিধিবাম। ওনার বাড়ির বেসমেন্ট চেক করবেন, প্রমাণ পেয়ে যাবে তিনি এক বিরল মানসিক রোগের শিকার, সাইকোটিক ইলনেস অর্থাৎ মানসিক ব্যাধি, যাকে ডাক্তারি পরিভাষায় স্কিজোফ্রেনিয়া বলা হয়। স্ত্রীর নিখোঁজের পর তিনি আমাকেও ওই একই কথা জানিয়েছিলেন যে ওনার স্ত্রীকে কেউ বা কারা অপহরণ করেছেন, কিন্তু বিষয়টি সম্পূর্ণ আলাদা। আমি কাল রাতে সবটা নিজের চোখে দেখেছি, প্রমাণ হিসেবে ছবিও তুলে রেখেছি। সামনে এলাম না কারণ এতে আমারও প্রাণহানি ঘটতে পারে। সাক্ষ্যের প্রয়োজন নেই, মেডিকেল রিপোর্ট আমি শুনানির দিন পাঠিয়ে দেব। আশা করি আমার নাম গোপন রাখবেন। গোপন জবানবন্দি আমি সময় মতো পাঠিয়েও দেব, তবে আশা করি এর প্রয়োজন পড়বে না। লাশটা বাগানে পোঁতা রয়েছে। চিঠিটা পড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে কনস্টেবলের নাম ধরে তিনি ডেকে উঠলেন, এক্ষুনি প্রাঞ্জল বাবুর বাড়ির ঠিকানায় চলো। খুখু এইবার ফাঁদে পড়েছে। কি ব্যাপার অফিসার,
আপনি কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া আমার বাড়িতে ঢুকে বাগান খোঁড়ার সাহস পেলেন কি করে? আমি কিন্তু আপনার নামে... হাত তুলে প্রাঞ্জলবাবুকে মাঝপথে থামিয়ে দিয়ে দিগ্বিজয়বাবু বললেন, কেস ঠুকে দেবেন তো দিন, আমিও তাই চাই। মানেটা কি কি শুনি? এসব কি হচ্ছে? আপনি আমার অনুমতি ছাড়া বাগানে খোঁড়াখুড়ি করছেন কেন? দেখবো যে গাছের শিকড় ঠিক কতটা গভীরে গেঁথে রয়েছে, সেটাকে উপড়ে ফেলতে হবে না। ঠিক তক্ষুনি একজন কনস্টেবলের কণ্ঠ ভেসে এলো, স্যার, এখানে একটা ডেড বডি রয়েছে। সাবধানে ওপরে তুলে আনো। আর ফরেন্সিক টিমকে খবর দিয়েছো তো? হ্যাঁ স্যার, অ্যাম্বুলেন্সও খবর দিয়েছি। গুড জব। এবার প্লাস্টিকের ব্যাগটা খোলো। জনাতিনে কনস্টেবল প্লাস্টিকের র্যাপার খুলতেই ভয়ে 2 হাত সরে এলো প্রাঞ্জল। সেখানে পড়ে রয়েছে একটা আধ পোড়া লাশ। ও ওটা তো ওটা তো রূপসা, কিন্তু ওর এই অবস্থা কে করলো? আপনি। আমি? হ্যাঁ আপনি, কারণ আপনি একজন বিকৃত মানসিক রোগী। এই কে আছো? হাত কড়া পড়িয়ে জিভে তোলো, আর বাকিরা বেসমেন্টের দিকে চলো। আমি কিছু করিনি, কিচ্ছু না, আমি নির্দোষ অফিসার। সমস্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে। ইদানিং আপনার আর আপনার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেঁধেছিল। হ্যাঁ জানি, জানি যে আপনার এসব কিছুই মনে পড়বে না, কারণ খুন করার পর আপনি নিজেও ভুলে গিয়েছেন। এটা হতে পারে না, কিছুতেই না। আপনি নিজের স্ত্রীকে হত্যা করে তার লাশ পুড়িয়ে সেই স্মৃতি বিস্মৃত হয়ে নিজের স্ত্রীর মিসিং রিপোর্ট নিজেই করেছিলেন। না, এটা হয়তো আপনি জেনে বুঝে করেননি, তবু অপরাধ আপনার দ্বারাই হয়েছে। এবার আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্যার, বেসমেন্টের ভেতর একটা খাট রয়েছে, বেশ কিছু হাত করা, মেঝেতে জমে রয়েছে না জানি কতদিনের মলমূত্র। খুব সম্ভবত উনি ওনার স্ত্রীকে ওখানেই বন্দি করে রেখেছিলেন। এমনকি শৌচ কাজও ওনার স্ত্রী ওখানেই সেরেছেন। আর এই যে এটাও সেখানেই পেলাম। একটা স্ক্র্যাপ বুক ওই কনস্টেবল বড়বাবুর দিকে এগিয়ে দিল। সেটা খুলতেই তার মুখে খেলে গেল এক পরিতৃপ্তির হাসি। ব্যাস, আর কি? আপনার দেখছি নানান জায়গার ডাক টিকিট সংগ্রহ করার বাতিক রয়েছে। ভালো ভালো, বেশ ভালো। আমারও ছিল বটে, তবে সেটা নানান দেশের কয়েন সংগ্রহ করার বাতিক। তবে আপনি যেভাবে ময়নাগুড়ির ডাক টিকিট লাগিয়ে আপনার বক্তব্যে রূপসার স্বাক্ষর করিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছিলেন, সত্যি কাবিলে তারিফ। সব তথ্য প্রমাণ যখন হাতে রয়েছে, তখন আর দেরি কিসে? শেষবারের মতো আধ পোড়া লাশের দিকে জল ভরা চোখে চাইল প্রাঞ্জল, আর একটা অতিরিক্ত বাক্য ব্যয় না করে ধীরে ধীরে জিপে উঠে বসল। এবার আপনার শেষ যাত্রার গন্তব্য আদালতে স্থির হবে প্রাঞ্জলবাবু। চলুন যাওয়া যাক। পুলিশের জিপ গাড়িটা চলতে চলতে হঠাৎ মাঝপথে একটা যান্ত্রিক আর্তনাদ করে থেমে গেল। ড্রাইভার হরপ্রসাদ বেশ কয়েকবার চাবি ঘুরিয়ে গাড়িটা স্টার্ট নেওয়ার চেষ্টা করলো বটে, তবে সেটি স্টার্ট নেওয়া তো দূরে থাক, জায়গা থেকে এক চুলও নড়ল না। কি হলো হরপ্রসাদ, গাড়ি থামালে কেন? আর বলবেন না স্যার, হঠাৎ গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা হওয়ায় স্টার্ট নিচ্ছে না। অসহ্য, কাজের সময় এমনতর সমস্যা এলে তো মহা বিপদ। যাও, গাড়ির বোনেট খুলে দেখো কি হয়েছে। বলে যেও না পুলিশের গাড়িতে করে আমরা গড়ের মাঠে হাওয়া খেতে বেরোইনি, সাথে একজন আসামি রয়েছে। আমি দেখছি স্যার। কথাটা বলে হরপ্রসাদ গাড়ির দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। এতক্ষণ প্রাঞ্জলবাবু হাতে হাত করা পরে গাড়ির পেছনের সিটে মাথা নিচু করে বসেছিল। তার মুখের অভিব্যক্তি দেখে ঠিক বোঝার উপায় নেই যে এই মুহূর্তে প্রাঞ্জলবাবু আত্মগ্লানি এবং তীব্র অনুশোচনায় ভুগছেন, নাকি তার মনের মধ্যে চলছে অন্য কোনো পরিকল্পনা। ঘাড় ঘুরিয়ে প্রাঞ্জলবাবুর দিকে একবার চাইলেন তিনি। কি প্রাঞ্জলবাবু, আপনি সেই তখন থেকে চুপ করে বসে রয়েছেন, এখনো তো স্বীকারোক্তি দিলেন না। আচ্ছা, রূপসা দেবীকে মারলেন কেন? কোনো উত্তর নেই, শুধু নিচু হয়ে থাকা মুখের নাসারন্ধ্র দিয়ে একরাশ গরম দীর্ঘশ্বাস পড়ল। যাগে, স্বীকারোক্তি বের করার অনেক উপায় আমাদের জানা রয়েছে প্রাঞ্জলবাবু। ভালোই ভালোই সবটা বলে দিলে কষ্টটা কম হবে। এই যা, চাইলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার সাজা কম করার ব্যবস্থা করব।
আরে মশাই, জানি জানি, বউ যে কি জিনিস আমি ভালো মতোই জানি। দিনরাত খিটখিট অশান্তি, আর কাহাতক ভালো লাগে বলুন? তাই বলে একেবারে শেষ করে দেবেন? আবারও কোনো উত্তর ভেসে এলো না। বিপরীতের সিটে বসে থাকা কনস্টেবল রামমোহন খিক করে হাসতে হাসতে বলল, স্যার, বেচারা ভয়ে একদম শুকিয়ে গিয়েছে। ওর থেকে উত্তর পাওয়ার আশা করছেন কিভাবে? এদিকে বেশি অত্যাচার করলে যদি অসুস্থ হয়ে যায়, তখন তো আবার কোর্টে এই বলে পিটিশন ফাইল করবে যে পুলিশি অত্যাচারে অসুস্থ হয়ে পড়েছে। ওনার তো আবার কথায় কথায় কেস দেওয়ার বাতিক রয়েছে কিনা। ঠিক বলেছ রামমোহন, উনি তো আবার সামান্য কিছু হলেই কোর্টের দ্বারস্থ হন। এক মহা সমস্যা। বলি ও মশাই, কিছু তো বলুন। এতক্ষণে মুখ তুলে চাইল প্রাঞ্জল। একটা সিগারেট হবে? এমন একটা কথা দিগ্বিজয়বাবু মোটেই আশা করেননি। স্মোক করবেন? নিশ্চয়, হবে না কেন? পকেটে হাত ঢুকিয়ে সিগারেটের প্যাকেটটা বের করে তার মধ্যে থেকে একটা সিগারেট প্রাঞ্জলবাবুর ঠোঁটে গুঁজে তাতে আগুন ধরালেন দিগ্বিজয়বাবু। এক মুখ ধোঁয়া ছেড়ে উদাস চোখে বাইরে বেশ খানিক সময় তাকিয়ে রইলেন তিনি। আপনাদের আইন কি বলে দিগ্বিজয়বাবু? আইন বলে 10 জন দোষীর বদলে একজন নিরপরাধ মানুষের যেন সাজা না হয়, তাই না? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি নির্দোষ, কি তাই তো? তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই দিগ্বিজয়বাবু। রূপসার লাশ যে আমার বাড়ির বাগানে পোঁতা রয়েছে, সেটা আপনি কিভাবে জানলেন? গোপন সূত্রে খবর পেয়েছিলাম, তাই তো আপনাকে প্রমাণ সহ গ্রেপ্তার করতে পারলাম। গোপন সূত্রে খবর, প্রমাণ? হ্যাঁ? কথাটা বলে হো হো শব্দে হেসে উঠলেন প্রাঞ্জলবাবু। হাসছেন যে? হাসবো না বলছেন? সে আপনার দাঁত, আপনি হাসতেই পারেন। ঠিক যেভাবে আপনাদের তথ্য প্রমাণ অনুসারে আমার স্ত্রীকে আমি নিজের হাতে খুন করে তার লাশ পুড়িয়ে বাগানে পুঁতে রেখেছি, সেই আমি নিজের স্ত্রীর মিসিং কমপ্লেন করতে গিয়েছিলাম, কি তাই তো? ঠিক তাই, যদিও হয়তো সেসব আপনার আদৌ মনে আছে বলে তো মনে হয় না। আপনি তো মানসিক রুগী, আপনার তো ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ চলছে, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে আমি খুনি দিগ্বিজয়বাবু। তাহলে আপনার বাড়ির বেসমেন্টের মধ্যে যা দেখে এলাম সেসব কি? বাগান থেকে যার লাশ উদ্ধার করা হলো সেটা কার? আপনার ডাক টিকিট জমানোর হ্যাবিট থেকে এমনিতেই প্রমাণিত হয় যে আপনার পক্ষে ময়নাগুড়ির ডাক টিকিট সংগ্রহ করে নিজের হাতে চিঠি লিখে রূপসাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিজেকে সেফ রাখা, এই গোটা বিষয়টি আপনার সাজানো। কাল যদি আপনার স্ত্রীর লাশ আপনারই বাড়ির কোনো একটা অংশে খুঁজে পাওয়া যায় আর তার হাতে আপনার জমানো কোনো একটি কয়েন থাকে, তার মানে কি এটা প্রমাণিত হয় যে আপনিই খুনি? তাছাড়া হাতের লেখাটা যে আমার, সেটা কি প্রমাণিত হয়েছে? চিঠির বক্তব্য যে কাউকে দিয়ে লেখানো যেতে পারে প্রাঞ্জলবাবু। আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়ির বেসমেন্টে দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন, বেচারি সেখানেই মলমূত্র ত্যাগ করেছে। ফরেন্সিক টিম তো পাঠিয়েছেন, দেখুন তারা কি বলে। যদি কাল আপনার স্ত্রী খুন হন, মানে ধরুন অন্য জায়গায়, তার লাশের হাতে আপনার সংগ্রহের কয়েন দিয়ে আপনার বাড়িতে যদি কেউ ফেলে রেখে যায়, তাহলে আইন অনুযায়ী আপনি খুনি বলে প্রমাণিত হবেন। অন্ততপক্ষে আপনাকে পুলিশি জেরার মুখে পড়তেই হবে, বাকি কাজ আদালত করবে, আপনার উকিল করবে। আপনি কি এটা বলতে চাইছেন যে আপনিও আদালতে নিজেকে নির্দোষ প্রমাণিত করবেন? তাহলে বলে রাখি, দিবা স্বপ্ন দেখা ভালো, তবে ভেঙে গেলে কিন্তু বড্ড কষ্ট হয় প্রাঞ্জলবাবু। হাত করা বাঁধা অবস্থাতেই সিগারেটের শেষ টান দিয়ে আঙুলের টোকা মেরে আধ খাওয়া সিগারেটের টুকরোটা বাইরে ছুঁড়ে মারলেন প্রাঞ্জলবাবু। শহর জুড়ে সন্ধ্যা নেমেছে। হাইওয়ের ধারের ল্যাম্পপোস্টগুলোতে হ্যাজাক লণ্ঠনের আলো জ্বলে উঠেছে। সময়টা শীতের শুরু, তাই চারিদিকে হালকা কুয়াশাও জমতে শুরু করেছে। স্যার, ইঞ্জিন গরম হয়ে গিয়েছে, জল ঢালতে হবে। হঠাৎ সশব্দে বনেট বন্ধ হওয়ার শব্দের সাথে সাথে ভেসে এলো হরপ্রসাদের গলা। বোগাস, যত সব মূর্খের দল! এখন কি একে নিয়ে আমরা হেঁটে হেঁটে থানায় ফিরবো? দিগ্বিজয়বাবুর এই কথা শুনে প্রাঞ্জল হো হো শব্দে হেসে উঠল। আসছেন যে বড্ড কৌতুক হচ্ছে বুঝি। শুনুন, যদি বেগরবাই করেন বা পালাবার চেষ্টাও করেন, তাহলে এনকাউন্টার করে আপনার মাথার খুলি উড়িয়ে দিতে বেশি সময় নেব না প্রাঞ্জলবাবু।
তাই? সে অবশ্য আপনি করতেই পারেন। আপনার পুরুষত্বে আঘাত করে আমি বহু বাক্য ব্যয় করেছি। হ্যাঁ, বাক্যটা ব্যয়ই হয়েছে, কারণ যে চোখ থাকতে অন্ধ তাকে আর নতুন করে কী বা বলি বলুন। ঠিক সেই মুহূর্তে আবারও ড্রাইভার হরপ্রসাদের গলা শোনা গেল। স্যার, আপনারা থানার দিকে হাঁটতে থাকুন, রাত গভীর হচ্ছে। গাড়িতে সারা রাত থাকাটা মোটেই নিরাপদ নয়। আমি সকাল হলেই গাড়ি ঠিক করে থানার দিকে যাব। অগত্যা সকলে প্রাঞ্জলকে নিয়ে রাজপথে পা দিল। এরপর প্রাঞ্জলকে উদ্দেশ্য করে দিগ্বিজয়বাবু বলে উঠলেন, অন্ধ ছিলাম বলেই আপনার স্ত্রীর মিসিং ডায়েরি নিয়েছিলাম। আমার তো উচিত ছিল সবার আগে আপনার বাড়ি খানা তল্লাশি করা। পারতেন না, ওয়ারেন্ট ছাড়া পারতেন না অফিসার দিগ্বিজয়বাবু। আপনার এই গোপন সূত্রধর আপনাকে ওয়ারেন্ট পাইয়ে দিয়েছে। তাছাড়া আমার দোষ এখনও প্রমাণিত হয়নি। এখন আমায় শ্যুট করলে ইংরেজ বাহাদুরকে কি জবাব দেবেন শুনি? সেলফ ডিফেন্স। আপনি আমায় আক্রমণ করেছিলেন, তাই নিজেকে বাঁচাতে আমি আপনাকে শ্যুট করেছি। বাহ, এই তো আপনার বুদ্ধি খুলছে অফিসার। মানে এটাই, যদি আমার স্ত্রীর কোনো গোপন শত্রু বা প্রণয় থেকেও থাকে এবং কোনোভাবে তার সেই প্রেমিক পুরুষ বা শত্রুর সাথে কোনোভাবে তার বচসা লাগে, তাহলে তাকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে চিঠিতে স্বাক্ষর করিয়ে তারই লাশ রাতের অন্ধকারে আমার বাড়িতে পুঁতে দিয়ে আমার নামে গোটা দোষ সঁপে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? এটাও তো আত্মরক্ষার পর্যায়ভুক্ত, তাই না? তাহলে সেই ছবি যেখানে আপনার মুখের খানিকটা অংশ দেখা যাচ্ছে, বেসমেন্ট, স্ক্র্যাপ বুকে থাকা ডাক টিকিট, এমনকি মলমূত্রের স্যাম্পেল, সেগুলো না হয় অন্যত্র রাখা যায় আর বাকিগুলোর এক্সপ্লেনেশনও দেওয়া যায়, কিন্তু ওই ছবির মুখ, সেটার ব্যাখ্যা কি? এটা অবশ্য আমিও জানি না, তবে পৃথিবীতে একই রকম দেখতে 7 জন ব্যক্তি রয়েছে অফিসার। বড্ড খুঁতযুক্ত প্রামাণ্য, ধোপে টিকবে না। আচ্ছা, যে রাতের অন্ধকারে এত কষ্ট করে আমার ছবি তুলে সযত্নে আপনার কাছে পৌঁছে দিল, সে কাজটা তো ওই রাতেই করতে পারত, যেই রাতে আপনার কথা অনুযায়ী আমি আমারই স্ত্রীর লাশ মাটিতে পুঁতে দিচ্ছিলাম। সে নিজে সামনে এসে আমায় আটকাতে পারত, লোকজন জড়ো করতে পারত, কিন্তু কই, সেটা তো করেননি। সেটা তার ব্যাপার প্রাঞ্জলবাবু, উনি হয়তো সেফ ফিল করেননি। সময় হলে ঠিকই উপস্থিত হবেন। তার মানে এই গোপন সূত্রধর আপনার অজানা কেউ নয়, তাই না অফিসার? আপনি বলে যখন সম্বোধন করলেন, তার মানে বেশ বড় মাপের কোনো মানুষ। সেটা জেনে আপনার কি প্রয়োজন? আর সূত্রধরের নামটা জানলেও বা কি করবেন? তাকে মারবেন বুঝি? অবশ্য যদি লোহার গারদ ভেঙে বেরোতে পারেন তবেই এই প্রশ্নটা আসছে। মারবো? ছি ছি অফিসার, মারবো কেন বলুন তো? বরং চোখে চোখ রেখে প্রশ্ন করব, আসল সত্যিটা জানতে চাইব। সত্যি? সত্যি তো এটাই যে আপনি একজন বিকৃত মানসিক রোগী। সত্যি এটাই যে আপনি বেসমেন্ট বানিয়েছিলেন যাতে সময় মতো, সুযোগ মতো আপনার স্ত্রীকে গুম করে তার হাতে লোহার বেড়ি পরিয়ে পাশ্চাত্য সভ্যতার যৌন কাম বিকৃতি চরিতার্থ করা যায়। সত্যিটা এটাই যে আপনি তার শরীর ভোগ করে নিজের লালসা মিটিয়েও তার উপর দীর্ঘদিন ধরে অকথ্য নির্যাতন চালিয়েছেন, শেষে তাকে পুড়িয়ে মেরেছেন। জার্মান আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ লেগেছিল, আপনার মনে আছে অফিসার? হ্যাঁ আছে। যুদ্ধের কারণে কোনোভাবে জার্মান নাৎসি বাহিনী যাতে আমাদের উপর আক্রমণ করতে না পারে, তাই ওই গুমঘর বানিয়েছিলাম। আর ওই শিকল, হাতকড়া, যদি বলি সেসব আমার স্ত্রীর ইচ্ছাতে আমি লাগিয়েছিলাম, বিশ্বাস করবেন? করব না, করলাম না, কারণ একজন সাধারণ বাঙালি গৃহবধূর এমন ইচ্ছে জাগতে পারে না। পারে অফিসার, পারে। আপনি হয়তো জানেন না, আমি নিজেই একজন ব্যারিস্টার। আপনি কখনো আমার পেশা জানতে চাননি, তাই আমিও বলিনি। তো তার সাথে এসবে কি সম্পর্ক? তাই বুঝি আপনি কথায় কথায় আমার নামে মামলা ঠুকে দেওয়ার হুমকি জানান? হুমকি আমি দিই না অফিসার, আমি প্রতিবাদ জানাই মাত্র। সেটাকে হুমকি বলে ধরে নিলে সেটা আপনার সমস্যা, আমার নয়। হতেও তো পারে কেউ আমার আপনার এই বাগবিতণ্ডার সুযোগ নিয়ে আপনাকে কাজে লাগিয়েছে। সাক্ষ্য প্রমাণ সেই কথা বলে না প্রাঞ্জলবাবু? সাক্ষ্য প্রমাণ?
সবটাই তো মিথ্যে। আপনি মরীচিকার পেছনে ছুটে আসল অপরাধীকে ভুলে যাচ্ছেন। তাছাড়া আমি আর আমার স্ত্রী বেশ কিছুকাল যাবৎ লন্ডন শহরে ছিলাম। সেখানকার বহু বিবাহিত এবং অবিবাহিত দম্পতি এমন যৌন খেলা রীতিমতো উপভোগ করেন এবং সেটাও তাদের নিজেদের ইচ্ছেতেই সম্পন্ন হয়। আমার স্ত্রীও সেটা জানতেন, তাই সে আমার কাছে এমনই এক বন্য খেলার ইচ্ছে প্রকাশ করে, যা আমি পূরণ করি মাত্র। এও নিরস দাম্পত্য জীবনের রোমাঞ্চ, যা দুটি মানুষকে প্রভাবিত করে তোলে দিগ্বিজয়বাবু। আপনি যা যা বললেন সবটা যদি ধরেও নিই, সেটা প্রমাণ করতে না আপনার হাতে কোনো প্রমাণ রয়েছে আর না আমার হাতে। সবটা কি তাহলে আদালতের জুরিরা ঠিক করবে? এমনটাই তো নিয়ম। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ তারা অতিক্রম করেছে। রাত বাড়ছে, কুয়াশা আরও ঘন হচ্ছে। খানিক বাদেই একটি অগভীর জঙ্গলের পাশে এসে তারা দাঁড়িয়ে পড়ল। স্যার, এইভাবে হাঁটতে গেলে তো ভোর হয়ে যাবে। থানা এখনো মেলা দূর। তাহলে কি তোমার জন্য পক্ষীরাজ ঘোড়ার ব্যবস্থা করবো নাকি রামমোহন? পাশ থেকে আরও একজন কনস্টেবল খিকখিক করে হেসে বলল, হলে তো বেশ ভালোই হতো স্যার, খিদেও তো পেয়েছে। সারাদিন খালি খাই আর খাই। বলি, সরকার বাহাদুর কি তোমাদের এই কারণে মাস মাইনে দিয়ে ফুসছে? চুপচাপ হাঁটতে থাকো। জঙ্গল পেরোলে যে মূল রাস্তা পড়বে, সেখানে কোনো টমটম পেলে উঠে পড়বো। ঠিক আছে স্যার, হরপ্রসাদ তো গাড়ির কাছেই আছে। সকাল হলে গ্যারেজে গাড়ি ঠিক করিয়ে তবে থানায় ফিরবে। হ্যাঁ, তেমনই তো কথা আছে রামমোহন। তবে এখন পা চালাও। কুয়াশা ঘন হচ্ছে, আর প্রাঞ্জলের দুই দিকে দুইজন সর্বক্ষণ মোতায়েন রাখো। দেখো যেন পালাতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমাদের হাত ছাড়িয়ে উনি কোথাও পালাতে পারবেন না। রামমোহনের কথা শুনে নিশ্চিন্ত হয়ে দিগ্বিজয়বাবু আবারও একটা সিগারেট ধরিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলেন। আচ্ছা অফিসার, আমায় দোষী প্রমাণ করতে আপনার এই মুহূর্তে 3টে জিনিসের প্রয়োজন। 1, খুনের মোটিভ। না, দাম্পত্য কলহের জেরে কোনো স্বামী এইভাবে তার স্ত্রীকে মারতে পারে না। তাই আমার মানসিক ব্যাধি, মানে যেটা আপনি ধারণা করেছেন, সেটা ঠিক ধোপে টিকবে না। 2, আমার মনের ব্যামো আছে, মানে ডাক্তারি পরিভাষায় যাকে সাইকোসিস বলে আর কি। সবই বিলিতি সাহেবদের দেওয়া রাশভারী নাম। যাকে সেটা তো প্রমাণ করতে হবে। এই যে এতটা পথ কথা বলতে বলতে এলাম, আপনারও কি একবারও মনে হয়েছে যে আমি এমন কোনো রোগের শিকার? এবং 3, আমার মানসিক রোগ ছিল, মানে আমার চিকিৎসাও চলছিল, কিন্তু সেটা কার তত্ত্বাবধানে? নিশ্চয়ই মেডিকেল রিপোর্টও রয়েছে। তার নিচে কোনো ডাক্তারের হস্তাক্ষর, সেটাও তো কোর্টকে দেখাতে হবে। তাছাড়া যদি পরকীয়ার কথা ওঠে, তাহলে আমার স্ত্রী কিংবা আমার কার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সেটাও তো আদালতে প্রমাণ করতে হবে। না, আপনাকে দেখে বড্ড মায়া লাগছে। মুখ দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে দিগ্বিজয়বাবু বললেন, আমায় দেখে আপনার মায়া লাগছে? এই প্রথম কোনো অপরাধীকে পুলিশের প্রতি দয়াবান হতে দেখলাম। যতদূর প্রমাণ করার প্রশ্ন, যেসব এভিডেন্স আমি পেয়েছি, তাতে আপনাকে দোষী প্রমাণিত করতে খুব বেশি বেগ পেতে হবে না প্রাঞ্জলবাবু। বাকি কাজটা তো সরকার পক্ষের উকিল অনায়াসেই করতে পারবে। আর রইল বাকি জুরিরা, তাদের হাতেই তো এই কেসের সমাধান রয়েছে। উকিল তো আসামি পক্ষকেও দেওয়া হবে অফিসার, কিন্তু না, আমি নেব না। এই কেস আমি নিজে লড়ব। আমার কেস আমিই লড়ব অফিসার। লন্ডনে অনেক বছর প্র্যাকটিস করেছি, খবর নেবেন। আজ পর্যন্ত খুব কম কেসে আমার হার হয়েছে। আমি আইনের ফাঁক জানি। আমি জানি এই কেস বড্ড দুর্বল। দুর্বল? এত প্রমাণ হাতে পাওয়ার পরেও বলছেন দুর্বল? শুধু কি প্রমাণ, আমার হাতে সাক্ষ্যও রয়েছে। সাক্ষ্য? হ্যাঁ, সাক্ষ্য থাকাটাই স্বাভাবিক, নইলে ছবিগুলো তুলল কে? তবে সাক্ষীর সাক্ষ্য সঠিক না নির্ভুল, সেটাও তো প্রমাণ সাপেক্ষ, তাই না অফিসার? এই মেলা ফ্যাকচাস করবেন না তো, অনেকক্ষণ ধরে সহ্য করছি। আমি অকারণে কথাগুলো বলছি না অফিসার। আমি আপনাকে সঠিক পথে চালিত করার চেষ্টা করছি। সেটা আমি বুঝে নেব, আদালত বুঝে নেবে। এবার চুপচাপ থানায় চলুন। কেন, খাতিরদারি করবেন বুঝি? হ্যাঁ, সেটা তো করতেই হবে। বিলেত ফেরত ব্যারিস্টার নিজের স্ত্রীকে খুন করেছে বলে কথা,
একটু যত্ন না করলে কি হয়? জঙ্গলে পা দিতেই কানে ভেসে এলো রাতচরা পাখির কর্কশ ডাক। কান পাতলেই ঝিঝি পোকাদের সম্মিলিত ডাক কানে আসে। কোথায় যেন একপাল শিয়াল সমস্বরে হুক্কা হুয়া বলে ডেকে উঠল। দলের সকলেই নিশ্চুপ, শান্ত এবং শ্রান্ত। তাদের পা যেন আর চলতেই চাইছে না। দিগ্বিজয়বাবু অন্যমনস্ক হয়ে আরও বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন। তার পেছনে কনস্টেবল রামমোহন এবং তার পেছনে হাত করা বাঁধা অবস্থায় প্রাঞ্জল এবং সাথে মাত্র একজন কনস্টেবল। জঙ্গলের উঁচু ঘাস মারিয়ে আরও গভীরে পা দিতেই হঠাৎ এক 4 পেয়ে জীব এক লাফে জঙ্গলের ঘাস জমির ভেতর মিলিয়ে গেল। কি কনস্টেবল সাহেব, ভয় পেলেন নাকি? না, মানে যদি বাঘটাগ হয়। কি যে বলেন, ইংরেজদের লাট সাহেবগুলো কি সেজও রেখেছে? রীতিমতো হান্টিং লজ বানিয়ে দল বেঁধে শিকারে বেরিয়ে কতই না প্রাণী নির্বিচারে হত্যা করেছে। কেন জানেন? আনন্দ, এক পৈশাচিক আনন্দ চরিতার্থ করতে এমন নির্বিচারে হত্যালীলা চালিয়ে যাচ্ছে। অবশ্য এখানে কারোর কিছু করারও নেই, না আমার না আপনার। মেকি আভিজাত্য তুলে ধরতে বাঘ, সিংহ, বাইসনের শিকার করে তাদের মাথা কেটে স্টাফ করে দেওয়ালে ঝুলিয়ে রাখাটাই যে তাদের বীরত্বের প্রকাশ। তাই ভয়ে পাবেন না, বাঘ এখানে নেই, তবে বুনো শুয়োর অবশ্য থাকতেই পারে। সে যাকগে, আপনি বড্ড বেশি কথা বলেন। চলুন দেখিনি, তাড়াতাড়ি পা চালান। হ্যাঁ, সে তো যাবই, তবে তার আগে আমারও একটা কাজ বাকি। কি কাজ? একবার মাটির দিকে তাকালো প্রাঞ্জল। মুখে খেলে গেল এক রহস্যময় হাসি। মাটিতে একটা গাছের আধ ভাঙা গুঁড়ি পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে তাতে পা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে যে কেউ মাটিতে হুমড়ি খেয়ে পড়তে পারে। খুব সাবধানে গাছের গুঁড়ি ডিঙিয়ে প্রাঞ্জল তার পেছনে তাকে অনুসরণ করে আসতে থাকা কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, নিজেকে নির্দোষ প্রমাণিত করার এটাই শেষ সুযোগ। তবে আমি ফিরে আসব। আসলে দিগ্বিজয়বাবুর প্রতি একটা মায়া পড়ে গিয়েছে। আমার কারণে উনি চাকরি হারাবেন এমনটা তো হতে দিতে পারি না। মানে আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? সেই কথার উত্তর না দিয়ে প্রাঞ্জল দুদ্দার করে জঙ্গলের ঘাস মারিয়ে ছুটতে শুরু করলো। দাঁড়ান প্রাঞ্জল বাবু, পালাবেন না। পালালে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। কাঁধ থেকে রাইফেলের স্ট্রিপটা সরিয়ে সেটি হাতে নিয়ে রাইফেলের ক্ল্যাচ টেনে ট্রিগারে হাত দিল সে। প্রাঞ্জল ততক্ষণে চতুর হরিণের মতো জঙ্গলের আরও গভীরে চলে গিয়েছে। দাঁড়ান দাঁড়ান বলছি। কথাটা বলতে বলতে সেই কনস্টেবলটি কোনো দিকে না তাকিয়ে ছুটতে লাগলো। পায়ের নিচে সেই কালান্তক জমের মতো পড়ে রয়েছে মৃত গাছের গুঁড়ি। দৌড়তে গিয়ে তাতে পা লেগে মাটিতে ধপ শব্দে হুমড়ি খেয়ে পড়ল সে। আর ঠিক সেই মুহূর্তে তার রাইফেলের ট্রিগারে হাত লেগে গুলি বেরিয়ে এলো। দূরে কোথাও যেন শোনা গেল একজন মানুষের মৃদু আর্তনাদ। তারপরেই সব শান্ত। কুয়াশা ঘেরা বাড়িটার 2 তলার ঘরটা থেকে একখণ্ড আলো রঙিন কাঁচের জানলার ভেতর দিয়ে বাইরে এসে পড়েছে। সাদা কুয়াশার চাদর জড়িয়ে 2 তলার ঘরটার দিকে কেউ যেন চেয়ে রয়েছে। তার মুখ হুডি জাতীয় কাপড়ে ঢাকা। খাড়া নাকটা বাতাসে টেনে ধরে কি যেন একটা শুঁকে নিল সে। যুবতী শরীরের মাদকতা যে আফিমের চেয়েও তীব্র আসক্তির কারণ হয়ে উঠেছে, এত দূর থেকেও আমি গন্ধ পাচ্ছি। ভয়ঙ্কর, অথচ হৃদয়ে দোলা দেওয়া এক গন্ধ। চিন্তা করো না, আমি এসে গিয়েছি। তোমায় আর এই পৃথিবীর বুকে বেশি দিন থাকতে হবে না। আমি তোমায় নিতে এসেছি যে। ধীরে ধীরে সে ওই বাড়িটার দিকে এগিয়ে গেল। বাড়িটার দরজার কাছে পৌঁছে পকেট থেকে এক গোছা মাস্টার কি বের করে একটা একটা করে দরজার কিহোলের ভেতর ঢোকাতে লাগলো সে। খানিক বাদে ঘটাং করে একটা শব্দ হলো। দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে যেতেই 2 তলার বারান্দা থেকে শোনা গেল কুকুরের ভৌ ভৌ শব্দ। আগেই জানতাম, তবে চিন্তা নেই, প্রস্তুতি সেরেই এসেছি। কোনো ভুল হবে না।
মুখ দিয়ে অদ্ভুত এক শিসের শব্দ করতেই কুকুরটার দুই কান খাড়া হয়ে উঠল। এইবার রাগের বহিঃপ্রকাশের পরিবর্তে তার গলা দিয়ে আদুরে একটা ঘর ঘর শব্দ বেরিয়ে আসতে লাগলো। এই শিস যে তার বড্ড চেনা। এক হ্যাঁচকা টানে নিজের ভারী শরীরটা দেওয়ালে গেঁথে থাকা গলার বকলেসের যে অংশটি আংটার সাথে লাগানো রয়েছে অতি সহজে নিজেকে মুক্ত করে চার পেয়ে জন্তুটা কুই কুই শব্দ করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। জিমি জিমি, আয় আয় আয়, আমার কাছে আয়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে গিয়ে জিমি থমকে দাঁড়ালো। কিছু একটা যেন অপ্রত্যাশিত। হিসেব ঠিক মিলছে না। শিশির শব্দ চেনা হলেও গন্ধটা যে অপরিচিত। সে আবারও গড়গড় শব্দে গর্জন করে ভৌ ভৌ শব্দে দুপা খাড়া করে বাকি দুই পা দিয়ে লোকটার কালো জব্বা জাতীয় পোশাকটা চেপে ধরতেই তার মাথার দুই দিকে দুটি শক্তিশালী হাতের পাঞ্জা নেমে এলো। এই তো বড্ড বড় বেড়েছিস জিমি। চল চল, আজকে তোকেও মুক্তি দিলাম। কট করে একটা হাড় ভাঙার শব্দ শোনা গেল। তার মাথাটা এক টানে লোকটা পেছন দিকে মুড়িয়ে দিতেই চার পেয়ে জন্তুর বিরাট শরীরটা মেঝেতে আছড়ে পড়ল। না 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 না, এইভাবে হবে না। রক্ত কই? হ্যাঁ, রক্ত। চলকে ওঠা লাল রক্ত না দেখলে আমার যে তৃপ্তি হয় না। পকেট থেকে একটা ছোট হাতুড়ি, যা সাধারণত গ্যারেজ ঘরের টুল কিটে থাকে ঠিক তেমন একটা হাতুড়ি এনে কুকুরটার ব্রহ্মতালুতে আঘাতের পর আঘাত করতে লাগলো। মাথার লোম চুইয়ে মাটিতে গড়িয়ে নামলো লাল রক্তের ধারা। খানিকটা তার মুখেও এসে লাগলো। খেলা জমে উঠেছে, খেলা জমে উঠেছে। বেচারা জিমি, পুয়ার ডগি। ভৌ 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 ভৌ। কথাগুলো শেষ করে মুখ দিয়ে হুবহু জিমির ডাক নকল করে ডেকে উঠল। প্রমাণ সাইজের জার্মান শেপার্ড কুকুরটার এক টানা ভৌ ভৌ শব্দটা কানে যেতেই আচমকা ঘুমটা ভেঙে গেল অদ্রিতির। অসহ্য! এই কুকুরটা আমার শান্তিতে ঘুমোতেও দেবে না দেখছি। কতবার বলেছি একে থানায় নিয়ে গিয়ে ডগ স্কোয়াডে ভর্তি করিয়ে দিতে। দেশের কাজে লাগবে তা না, বেকার ঘরের মধ্যে পড়ে রয়েছে। দিন রাত খালি চব্বচস্য খাচ্ছে আর দানবের মতো বাড়ছে। ওনার তো আবার একটাই চিন্তা, জিমিকে সাথে নিয়ে গেলে আমার কি হবে। বলি হবেটা কি শুনি? থানার বড়বাবুর স্ত্রী আমি, এদিকে ভুলেও কেউ একবারও ঘেঁষে না। কথাগুলো বিড়বিড় করতে করতে বিছানা ছেড়ে মাটিতে পা দিল অদ্রিতি। মাথার ঘন চুল কোমর ছাপিয়ে পা ছুঁয়েছে, গৌরবর্ণ, ঠিক যেন মেম পুতুলটি। এই জিমি, জিমি বলি, রাত বিরাতে চিৎকার করে বাড়ি মাথায় করছিস কেন? কুকুরটার যেখানে থাকার কথা সেই জায়গাটা এসে থমকে দাঁড়ালো অদ্রিতি। কি ব্যাপার? গলার বকলেসটা তো এখানে দেওয়ালের সাথেই লাগানো রয়েছে। জিমি কোথায়? জিমি, এই জিমি, কোথায় তুই? মুখ দিয়ে চুকচুক শব্দ করতে করতে এই ঘর সেই ঘর খুঁজতে খুঁজতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতেই হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত শিশির শব্দ কানে ভেসে এলো। এই শিশ তার বড্ড চেনা, বড্ড পরিচিত। হে কি, এটা তো দিগ্বিজয় শিশের আওয়াজ, যেটা দিয়ে সে জিমিকে ডাকে। কিন্তু আজ তো তার নাইট ডিউটি রয়েছে। এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো? দরজাটা হাট করে খোলা। একরাশ ঘন কুয়াশার সাথে তীব্র উত্তরে বাতাস ঘরের মধ্যে প্রবেশ করছে। সিঁড়ির শেষ ধাপে পা দেওয়া মাত্র সে যা দেখতে পেল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে এলো। সে দেখতে পেল বিরাট জার্মান শেপার্ড কুকুরটা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ভারী কিছু দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে একেবারে থেঁতলে দিয়েছে। দরজা থেকে খানিকটা দূরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। না, তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, কেমন যেন আবছায়া এক অবয়ব।
কে? ওখানে কে দাঁড়িয়ে আছে? আবছায়া মূর্তিটা কেমন যেন নড়ে উঠল। তুমি 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 জিমিকে খুন করেছো? ছি ছি অদিতি, তুমি আমায় খুনি বলতে পারলে? ওকে তো মুক্তি দিয়েছি। আরে বাবা, ও তো মানুষের হাতে মরেছে, এইবার স্বর্গলাভ নিশ্চিত। বেচারা আর কতদিন গলায় পাট্টা পরে সেবা করে যেত বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ। কথাটা বলে হো হো করে হেসে উঠল সে। তুমি উন্মাদ, বদ্ধ উন্মাদ তুমি। তুমি চাবি ছাড়া দরজা করলে কি করে? ওই শীষ যা শুধুমাত্র আমার স্বামী জানে, সেটা তুমি কিভাবে জানলে? কে তুমি? লোকটা জিমির মৃত শরীরটাকে পায়ে একপাশে অবহেলা ভরে ঠেলে দিয়ে ঘরের ভেতর প্রবেশ করতেই অদ্রিতি উত্তরের অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে তীর বেগে অপরের দিকে ছুটতে লাগলো। লোকটা ঘাটটা একবার ডান দিকে আর একবার বাম দিকে কাত করে পকেট থেকে রক্তাক্ত ছোট হাতুড়িটা বের করে তার ধারালো অংশে লেগে থাকা জিমির শরীরের রক্ত জিভ দিয়ে চেঁটে নিল। এরপর একই জায়গায় দাঁড়িয়ে দেওয়ালের একটা কোণ লক্ষ্য করে হাতুড়িটা আড়াআড়িভাবে ছুঁড়ে মারতেই সেটি দেওয়ালে ধাক্কা খেয়ে বেঁকে গিয়ে সিঁড়ির শেষ ধাপের দিকে এগোতে থাকা অদ্রিতির পিঠে সজোরে আঘাত করল। একটা অস্ফুট আর্তনাদ করে তার শরীরটা গড়াতে গড়াতে দরজার কাছে ঠিক লোকটার পায়ের সামনে এসে পড়ল। বলেছিলাম না, পালানো বৃথা। আমি যা চাই সেটা হাসিল করে তবেই ছাড়ি। কি চাও তুমি? কি চাই? আমি তোমায় চাই, তোমায় ছুতে চাই, তোমার আতর গায়ে মাখতে চাই, ভোগ করতে চাই তোমায়। আমার স্বামী তোমায় ছাড়বে না, কোনোদিন ছাড়বে না। অবলীলাক্রমে মেঝেতে পড়ে থাকা অদ্রিতির শরীরটা কাঁধে তুলে সে বলে উঠল, দেখো, ছাড়া কিংবা ধরা সবটাই আপেক্ষিক। এই ধরলাম আর এই ছাড়লাম, এমন কি আর ঘটে? আপাতত আমি তোমায় ধরলাম, কবে ছাড়বো বা আদৌ ছাড়বো কিনা সেটাও সময় সাপেক্ষ। অদ্রিতির মাথা ফেটে গিয়েছে। খুব সম্ভবত সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ার ফলে হাঁটুর মালাইচাকেও ঘুরে গিয়েছে। শিরদানার হাড়েও আঘাত লেগেছে। আর পারল না সে, ধীরে ধীরে জ্ঞান হারাবে। ধূপধাপ শব্দটা কানা যেতেই আমি ঘুম ভেঙে উঠে বসলাম। এত রাতে কে ছুটে চলেছে? একবার জানলাটা খুলে দেখলে হয়। রুদ্রনীলার বৌঠান এতক্ষণে তো ঘুমে অচেতন। রাতও তো প্রায় অনেক হলো। জানলার পাল্লা দুটো খুলে দিতেই একরাশ ঠান্ডা বাতাস আমার চোখে মুখে ঝাপটা মেরে গেল। কাঁপতে থাকা রাস্তার ল্যাম্পপোস্টে টাঙানো হ্যাজাক লণ্ঠনের গায়ে সাদা কুয়াশা জমেছে। ম্লান হয়ে এসেছে আলো। আবারও রাস্তার ওপর সেই ধূপধাপ পায়ের শব্দ। আমি বিছানার পাশ থেকে আমার বাইনোকুলারটা তুলে নিয়ে তাতে চোখ রাখলাম। প্রথমে ঘন কুয়াশার কারণে তেমন কিছু চোখে না পড়লেও খানিক বাদে দেখতে পেলাম কুয়াশার চাদর ভেদ করে একটা লোক আমাদের বাড়ির দিকেই ছুটতে ছুটতে আসছে। তবে লোকটা কেমন যেন খুঁড়িয়ে হাঁটছে। এক পায়ের ওপর জোর দিয়ে যতটা পারে ল্যাংচাতে ল্যাংচাতে ছুটে চলেছে সে। গতির সুবিধে ঠেকল না। আজকাল কলকাতার বুকে বিভিন্ন বিপ্লবী গুপ্ত সংগঠন গড়ে উঠেছে। ইংরেজ সরকারের তরফ থেকে ক্রমাগত সেই সব ঘাঁটিতে হামলা চলছে। এও যেন বিদায়বেলায় শেষ মরণ কামড়। গান্ধীজি বর্তমানে জেলে রয়েছেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর থেকে এই ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন আরও জোরদার হয়েছে। আমি বালিশের তলা থেকে রিভলভারটা শক্ত করে হাতের মুঠোয় বাগিয়ে ধরলাম। ঠিক সেই সময় পরপর দুটো টোকা শুনতে পেলাম। একটি আমার ঘরের দরজার ওই প্রান্তে এবং অপরটি বাড়ির মূল দরজায়। ভাইয়া, দরজাটা খোলো,
আর কত ঘুমোবে? রুদ্রনীলের গলা পেয়ে নিশ্চিন্ত হয়ে দরজাটা খুললাম। তোমারও তাহলে আওয়াজটা শুনে ঘুমটা ভেঙেছে দেখছি। না, তবে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল যে কিছু একটা ঘটতে চলেছে। ঘুম ভাঙতেই শুনি বাইরের দরজায় কেউ টোকা মারছে। তারপর তোমায় ডাকতে এসে দেখি একেবারে হাতে পিস্তল নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে যে। আমার আসলে রাস্তার ওপর কারো ছুটে চলার আওয়াজ কানে যেতেই ঘুমটা ভেঙেছিল। কিন্তু এত রাতে কি এলো বলো তো ভায়া? সময়টা তো ভালো নয়। ঠিক একই কথা তো আমিও ভাবছি। একবার থানায় ফোন করলে হয় না? যদি জেল পালানো কোনো বিপ্লবী হয় তাহলে সে তো শত্রু মিত্র দেখবে না, সবার আগে আমাদের উপরে গুলি চালাবে। এখন দেশ জুড়ে চারিদিকে বিপ্লবী সংগঠন গড়ে উঠছে। একই সাথে বহু সাধারণ মানুষও আবার ইংরেজদের বদান্যতা পেতে তাদের সাথে হাত মিলিয়ে বিপ্লবী নিধনযজ্ঞ শুরু করেছে। তাই তো ভয়, নইলে দেশের বন্ধুকে আশ্রয় দিতে তো আর কোনো সমস্যা নেই। দাদা, দাদা, বাড়িতে কি কেউ আছেন? একটু দরজাটা খুলবেন, আমার গুলি লেগেছে। দরজার ওই প্রান্ত থেকে কথাটা ভেসে আসতে আমি আর রুদ্রনীল একে অপরের দিকে চাইলাম। ধীরে ধীরে আমরা দরজার দিকে এগিয়ে গেলাম। জানালার একটা পাল্লা সামান্য ফাঁক করে বন্দুকের নলটা বাড়িয়ে ধরে রুদ্রনীল বললে, আগে আপনার পরিচয় দিন, তারপর দরজা খুলবো। আমি 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 প্রাঞ্জল ভৌমিক, সম্প্রতি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করছি। আমি মহা বিপদে পড়েছি, একবার দরজাটা খুলুন না। আপনার কি পায়ে গুলি লেগেছে? প্রশ্ন করলাম আমি। তবে এই কথার উত্তর সে দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। দেখুন, আমি খানিক আগেই আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে আসতে দেখেছি, তাই লুকিয়ে লাভ নেই। আগে হ্যাঁ। এতক্ষণে উত্তর ভেসে এলো, আপনাকে কে গুলি করেছে? পুলিশ। পুলিশ? কিন্তু কেন? আপনি কি জেল ভাঙা আসামি নাকি কোনো গুপ্ত সংগঠনের কেউ? আমি কোনো আসামি নই, বিপ্লবীও নই। আমি সাহায্য প্রার্থী। আমি রুদ্রনীলবাবুর দর্শন এবং সাহায্য লাভের আশায় এতদূর ছুটে এসেছি। কথাটা শুনে আমি আর রুদ্রনীল সন্দেহ ভরা চোখে একে অপরের দিকে চাইলাম। তাই বলে এত রাতে, সেটাও গুলিবিদ্ধ অবস্থায়? উপায় ছিল না, সব বলবো বলবো বলেই এতটা পথ ছুটে এসেছি। আপনাদের বাড়ির ঠিকানা আমি আগেই জানতাম। আপনার সাথে কি কোনো অস্ত্র রয়েছে প্রাঞ্জলবাবু? আগে না, আমি সম্পূর্ণভাবে নিরস্ত্র। ঠিক আছে, আপনি দুই হাত তুলে ধীরে ধীরে ঘরে প্রবেশ করুন, আমি দরজা খুলে দিচ্ছি। রুদ্রনীলের ইশারা মতো আমি দরজার অপর প্রান্তে সরে গিয়ে বন্দুকের নল তাক করে ধরলাম। অপরদিকে রুদ্রনীল এক হাতে রিভলভার শক্ত করে চেপে ধরে দরজার ছিটকিনি খুলে দুই পা পিছিয়ে এলো। তারও বন্দুক তখন অবশ্য দরজার দিকেই তাক করা রয়েছে। ভেতরে আসুন, দরজা ঠেলেই খুলে যাবে, আমি ছিটকিনি খুলে দিয়েছি। রুদ্রনীলের কথা শেষ হওয়া মাত্র একজন বছর 30-এর যুবক পা দিয়ে দরজা ঠেলে মাথার ওপর দুই হাত তুলে ধীরে ধীরে ঘরের ভেতরে এলো। মাথার চুল উস্কো খুস্কো, পায়ের হাঁটু বেয়ে রক্ত নামছে। ঠিক তখনই রুদ্রনীলের শোয়ার ঘরের দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে এলো বৌঠান। আধো ঘুম চড়ানো গলায় হাই তুলতে তুলতে বলল, কি গো, এই রাত বিরেতে দুটো মিলে ঘরের মধ্যে কি শুরু করলে শুনি? বলি যাত্রাপালার প্রস্তুতি নিচ্ছ নাকি? তারপর দুই হাতে চোখ দুটো কচলে ওই লোকটাকে দেখে প্রায় ভয়ে চিৎকার করে বলে উঠল, ডাকাত ডাকাত, ঘরে ডাকাত পড়েছে গো, ডাকাত! তুমি থামবে? উনি ডাকাত নন, তবে এই মুহূর্তে জখম। শোনো, তুমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে গরম জল বসাও, ওনার গুলি বের করতে হবে, নইলে ধীরে ধীরে রক্ত বিষিয়ে সেপটিক হয়ে যাবে, তখন হয়তো পাটা কেটে বাদ দিতে হতে পারে। বৌঠান অবাক হয়ে প্রশ্ন করলো, হ্যাঁ গো, তুমি যে ডাক্তারি বিদ্যাটাও জানো, সেটা তো আমি জানতাম না। আমি যা, ডাক্তারও তাই। আমি সত্যান্বেষী, সত্যের অন্বেষণে ব্রতী, আর ডাক্তারও এক প্রকার সত্যান্বেষী। রোগের সঠিক কারণ নির্ণয় করে তাকে সমূলে ধ্বংস করাটাই তো কাজ। তবে গুলি বের করার পদ্ধতি আমি বহু আগেই আমার এক ডাক্তার বন্ধুর কাছ থেকে শিখেছিলাম। যাক সেসব, তুমি গরম জল করে আনো, বাকিটা আমি দেখছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা বিশ্বাস করে আমায় আশ্রয় দিয়েছেন। বিপদে পড়লে মানুষকে সাহায্য করাটাই তো মানবিক ধর্ম প্রাঞ্জলবাবু। তবে আমাদের ব্যবহারের জন্য ক্ষমা করবে, আসলে দেশের পরিস্থিতি বিশেষ ভালো না। জার্মান আর ইংরেজদের মধ্যে যুদ্ধ লেগেছিল, সেসব কাটতে না কাটতে একের পর এক স্বদেশীদের এনকাউন্টার করে চলেছে ইংরেজ সেনাদল। এমত অবস্থায় আপনি গুলিবিদ্ধ অবস্থায় আমার বাড়ি এলেন। না, এতে আপনাদের কোনো দোষ নেই রুদ্রনীল বাবু। আমি তো সত্যিই সমাজের চোখে অপরাধী।
আমি জানি আমি নির্দোষ, কিন্তু তারা তো নয়। আপনি পুলিশের হাত থেকে পালিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ রুদ্রনীল বাবু, তবে একে ঠিক পলায়ন বলে না। আমি প্রমাণ সংগ্রহ করে নিজেকে নির্দোষ প্রমাণিত করে আইনের হাতে আসল অপরাধীকে তুলে দিতে এসেছি। এই কেস কোর্টে উঠলে আমার হয়ে আমিই লড়াইটা চালাতাম, কিন্তু প্রমাণের বড্ড অভাব। শুধু তত্ত্ব কথায় তো চিড়ে ভেজে না, যেখানে সমস্ত প্রমাণ আমার বিপক্ষে। খবরটা হয়তো কাল খবরের কাগজেও বেরোবে, চারিদিকে আমার ছবি বেরোবে, দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়বে, আমার মাথার মূল্য ধার্য হবে। আচ্ছা, 1 মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। কয়েকদিন আগে আপনারই নামে একজন ওনার স্ত্রী নিখোঁজের বিজ্ঞাপন খবরের কাগজে দিয়েছিল না? নিখোঁজের তালিকায় বেশ বড় বড় অক্ষরে ছাপাও হয়েছিল বটে। আগে আমি সেই অধম। সি, এবার বুঝতে পারলাম। ঘটনাটা ঠিক কি ঘটেছে আমায় গোড়া থেকে খুলে বলবেন প্রাঞ্জলবাবু? সবে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করেছি। সেই সময় লন্ডন শহরের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আইনি প্রশিক্ষকের চাকরিটা পাই। চাকরি করি, দিন শেষে মেসবাড়িতে ফিরে আসি। মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন, তবে পৈতৃক সম্পত্তি নেহাত কম ছিল না। যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার রঞ্জন বক্সি। উনি সেই অর্থে ঠিক জেনারেল ফিজিশিয়ান নন, উনি একজন মানসিক বিশেষজ্ঞ। বর্তমানে মেডিকেল কাউন্সিল বোর্ডের চেয়ারম্যানও বটে। উনি আমার দায়িত্ব নেন। উনি আমার বাবার বিশেষ পরিচিত ছিলেন, বন্ধুস্থানীয় বলা যেতে পারে। এতগুলো বছর ধরে আমায় আগলে রেখেছিলেন। আমি যখন ছোট ছিলাম, বাবা উইল করে সমস্ত বিষয় সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি ওনাকে করে গিয়েছিলেন, যাতে শর্ত ছিল আমার 18 বছর বয়স হওয়ার পর সেই সব উনি আমার হাতে তুলে দেবেন। এরপর কি হলো প্রাঞ্জলবাবু? ছোটবেলা থেকে আমি মানসিক অবসাদের শিকার, সেটা স্বীকার করতে বাধা নেই। বন্ধু বান্ধব বিশেষ ছিল না। এই সময় দাঁড়িয়ে এই রোগের ব্যাপারে বিশেষ কেউ জানেও না, বোঝেও না। একাকিত্ব ধীরে ধীরে আমায় অবসাদের দিকে ঠেলে দিচ্ছিল। রঞ্জনবাবুই আমায় আলোর পথ দেখান, আমায় বোঝান। ধীরে ধীরে এক অবহেলিত গাছের মতো বেড়ে উঠি। লন্ডন শহরেও দীর্ঘদিনের একাকিত্ব আমায় গ্রাস করছিল। আমি রঞ্জন, মানে যাকে আমি কাকাবাবু বলি, তাকে চিঠি লিখে সবটা জানাই। তিনি আমার বিয়ের ব্যবস্থা করেন। তারপর আপনাদের বিবাহিত জীবন কেমন ছিল? জীবনের প্রথম ভালোবাসা রূপসা। মেয়েটি অনাথ, ঠিক যেন আমারই পথের দোসর। একটি অনাথালয়ে বেড়ে উঠেছিল। আমি কলকাতায় ফিরে তাকে বিয়ে করে আবারও লন্ডনে ফিরে যাই। বেশ তো ছিলেন, তাহলে আবারও কলকাতায় ফিরে এলেন কেন? সে এক লজ্জাজনক ব্যাপার রুদ্রনীল বাবু। ওখানকার কালচার, সংস্কৃতি, পশ্চিমী মতাদর্শ ধীরে ধীরে রূপসাকে বাঙালিয়ানা ভুলিয়ে দিচ্ছিল। এমনিতে আমার উপর হয়তো আজই পরোয়ানা জারি হবে। আমি যে পলাতক আসামি তাই বলতে দ্বিধা নেই। রূপসা পশ্চিমী থিয়েটার, কালচার, বিশেষ করে বিকৃত যৌনাচারে অভ্যস্ত হয়ে পড়েছিল। তাই তাকে আমি আবারও কলকাতায় নিয়ে আসি। এরই মধ্যে জার্মান নাৎসি বাহিনীর সাথে ব্রিটিশ এম্পায়ারের যুদ্ধ লাগে। যখন তখন সাইরেন বেজে ওঠে, আকাশপথে যুদ্ধ বিমান উড়ে যায়, রাস্তায় লাশের পর লাশ পড়তে থাকে। আমি দেখেছিলাম পশ্চিমী দেশগুলোতে যুদ্ধের হাত থেকে, বিশেষ করে বোমা, গুলি এসবের হাত থেকে নিজেদের পরিবারকে বাঁচাতে ঘরের ভেতরেও বেসমেন্ট বা বাংকার তৈরি করা হয়। আমিও করি। এদিকে আমার স্ত্রীর মনে দুষ্টু বুদ্ধি জাগে। তার বিকৃত যৌন লিপ্সা এরপর সেই বেসমেন্টের ওই বিশেষ ঘরে সে আমায় তার ওই খেলায় সামিল হতে বাধ্য করে। আমি রাজি ছিলাম না, কিন্তু কি করব, স্বামী তো। আচ্ছা, এতটা না হয় বুঝলাম। আপনার স্ত্রী কিভাবে নিখোঁজ হলেন প্রাঞ্জলবাবু? ঘটনাটা খুবই রহস্যজনক রুদ্রনীল বাবু। ওই দিন আমি কলকাতার বড়বাজার অঞ্চলের দিকে একটি পুরনো বাড়ির একতলায়
চেম্বার করব বলে ভাড়া নিতে গিয়েছিলাম, সাথে জায়গাটা কেমন সেটাও দেখতে গিয়েছিলাম। বাড়িতে রূপসা একাই ছিল। যথারীতি কাজ সেরে যখন ফিরে আসি, দেখি রূপসা নেই। না, কোথাও নেই, না বাড়িতে, না বেসমেন্টে, না পাড়ায়। ওর কোনো আত্মীয় স্বজনও নেই যে সেখানে যাবে। অনাথ আশ্রমে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম, কিন্তু সেখানেও যাইনি। পুলিশে কমপ্লেন করি, ওনারাও কোনো স্টেপ নেননি। এই ঘটনার 1 মাস বাদে একটা চিঠি আসে। হাতের লেখাটা রূপসার নয়, এ আমি হলপ করে বলতে পারি, কিন্তু সইটা তার। তাতে লেখা ছিল যে সে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে, কারণ দাম্পত্য জীবনে সে সুখে ছিল না। এটা অবশ্য চিঠির বক্তব্য, আমায় অন্তত তেমন কিছু কখনো বলেনি। ডাক টিকিট দেখে মনে হলো সেটি ময়নাগুড়ি পোস্ট অফিস থেকে পোস্ট করা হয়েছে। থানার বড়বাবু আর আমার মধ্যে এই নিয়ে তর্ক বিতর্ক হয়। আমি বাড়ি ফিরে আসি এবং এর পরেই তিনি একটা পুলিশের টিম নিয়ে এসে আমাদের বাড়ির বাগানে খানা তল্লাশি চালিয়ে একটা পোড়া মৃত শরীর উদ্ধার করেন। তিনি নাকি গুপ্ত পথে খবর পেয়েছিলেন যে আমি আমার স্ত্রীকে খুন করে পুড়িয়ে লাশ পুঁতে রেখেছি। প্রমাণস্বরূপ উনি কিছু ফটোগ্রাফ দেখান, যেখানে দেখা যাচ্ছে আমি নিজের হাতে মাটি কোপাচ্ছি আর আমার স্ত্রীর লাশ পুঁতে দিচ্ছি। কিন্তু আমি এমন কিছু করিনি, বিশ্বাস করুন। আমার যে তাকে খুন করার উদ্দেশ্যই ছিল না, আমি যে তাকে ভালোবাসতাম রুদ্রনীল বাবু। এরপর আপনি পালিয়ে এলেন কি, তাই তো? হ্যাঁ রুদ্রনীল বাবু, আমি পালিয়ে এসেছি, তবে জেল ভেঙে নয়। আমায় নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে জিপ গাড়িটা খারাপ হয়ে যায়, ফলে জঙ্গলের পথ দিয়ে আসার সময় আমি ওদের হাত থেকে কোনো মতে পালিয়ে আসি। কিন্তু আমার সাথে যে কনস্টেবল ছিল তার গুলি আমার পায়ে লাগে। সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে, কিন্তু একটা বিষয় আমার খটকা লাগছে প্রাঞ্জলবাবু। চিঠিটা লিখল কে? কে ছবিগুলোই বা তুলল? আর যদি পুলিশ নিজেদের লোক নিযুক্ত করে থাকে তাহলে সেই মুহূর্তেই চাইলে আপনাকে ধরিয়ে দিতে পারত। শুধুমাত্র প্রমাণ তুলে দিল কেন? এই একই প্রশ্ন তো আমারও রুদ্রনীল বাবু। তবে পালিয়ে এসে আপনি ঠিক করেননি। এছাড়া উপায় ছিল না যে আমায় নিজেকে নির্দোষ প্রমাণিত করতে প্রমাণ লাগবে। সে আমি নিজের কেস যতই লড়ি, জেতার সম্ভাবনা কম। প্রতিটি প্রশ্নের পরে একটা করে কিন্তু এবং কে রয়েছে, সেসবের জবাব আমি থানায় বসে পাবো না। তাই মাঝরাতে পুলিশের গুলি খেয়ে আপনি আমার কাছে এসেছেন কি, তাই তো প্রাঞ্জলবাবু? হ্যাঁ রুদ্রনীল বাবু, আশা করছি আপনি আমায় নিরাশ করবেন না। আপনার কেসটা আমি হাতে নিলাম, তবে আমারও একটা শর্ত আছে। যে কি শর্ত রুদ্রনীল বাবু? আমি যে কোনো শর্তে রাজি। আপনাকে পুলিশের হাতে ধরা দিতে হবে। রুদ্রনীল বাবু, আপনিও? না, আপনি যেটা ভাবছেন সেটা না। একজন খুনের সন্দেহভাজন অপরাধী আমার বাড়িতে রয়েছে জানলে আমাকেও কিন্তু পুলিশ সন্দেহ করবে। ফলে আমি চাইলেও আপনাকে সাহায্য করতে পারবো না। তখন আমায় আবার এটা প্রমাণিত করতে প্রমাণ সংগ্রহ করতে হবে যে আপনার এবং আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ফলে মূল অপরাধী আড়ালে রয়ে যাবে। তাছাড়া যদি এটা চক্রান্ত হয়ে থাকে তাহলে গারদের বাইরেও আপনার প্রাণ বিপন্ন রয়েছে। সে আপনাকেও আক্রমণ করতে পারে। ভোর হয়ে এসেছে, চাটা খেয়ে আপনি রেস্ট নিন। ঘুম থেকে ওঠার পর আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। খানিকক্ষণ সে চুপ করে রইল, আঙুল মটমট করতে করতে মাটির দিকে চেয়ে কি যেন ভাবতে লাগলো। ঠিক আছে, আমি রাজি, তবে কথা দিন রুদ্রনীল বাবু, আপনি এর একটা সুরাহা করবেন। আমি কথা দিলাম প্রাঞ্জলবাবু, আমি এর একটি সুরাহা করেই ছাড়ব। সারা রাত আমি কিংবা রুদ্রনীল 2 চোখের পাতা এক করতে পারিনি। বৌঠান রান্নাঘরে দুপুরে রান্না চাপিয়েছে। মুটিরাম বেশ কিছুদিন হলো দেশের বাড়ি গিয়েছে, তাই অগত্যা বৌঠান ছাড়া আমাদের আর উপায় নেই। প্রাঞ্জলবাবু আমাদের ঘরে অঘোর ঘুমে তলিয়ে রয়েছে। থেকে থেকে ডাইনিং হলে তার নাসিকা গর্জন ভেসে আসছে। জানালা দিয়ে আজকের সংবাদপত্রটি ভেতরে ছুঁড়ে দেওয়া মাত্র সবার আগে যে খবরটা চোখে পড়ল সেটা প্রত্যাশিতই বটে। এমনটা থাকবে আমরা আগেই জানতাম। প্রাঞ্জলবাবু নিজের স্ত্রী রূপসাকে নৃশংসভাবে হত্যা করে বর্তমানে ফেরারি আসামি। বড় করে প্রাঞ্জলবাবুর ছবি দিয়ে নিচে বলা হয়েছে যে কেউ তার খোঁজ দিতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে।
তবে তার নিজের খবরটা আরও ভয়ানক। কাল রাতে কেউ নাকি থানার বড়বাবু দিগ্বিজয়বাবুর বাড়িতে গিয়ে তার পোষা কুকুরকে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছেন। সন্দেহ করা হচ্ছে এটা পলাতক আসামি প্রাঞ্জলের কাজ। ভাইয়া, খবরটা পড়ো। প্রাঞ্জলবাবুর মাথায় একটা নয় বরং 2টো খুনের অভিযোগ রয়েছে, আর তুমি তাকে জামাই আদরে ঘরে রেখেছ। পুলিশ জানতে পারলে কিন্তু এই নিয়ে চূড়ান্ত ঝামেলা হবে। খবরটার দিকে এক ঝলক চোখ বুলিয়ে রুদ্রনীল মুচকি হেসে বলল, আমি আগেই জানতাম। কি জানতে? খবরটা পড়ে তোমার হাসি পাচ্ছে? তুমি কোন দাগী আসামিকে ঘরে আশ্রয় দিয়েছো সেই ব্যাপারে কোনো ধারণা আছে? আছে আছে বলেই বলছি। তোমায় যদি আমি পায়ে গুলি করি তাহলে এক রাতের মধ্যে আমার অনুপস্থিতিতে পুটিরামকে খুন করে বৌঠানকে অপহরণ করতে পারবে ভায়া? এসব আবার কি অবান্তর প্রশ্ন বলো তো? আহা, বলোই না। না, সেটা সম্ভব নয়। আমি নিজেই আহত, আমার তো নিজেরই চিকিৎসার প্রয়োজন। আমি কিভাবে খুন করে অপহরণ করব? ঠিক তাই। তার মানে বোঝা যাচ্ছে এটা কোনো তৃতীয় ব্যক্তির কাজ, যে সম্পূর্ণভাবে সন্দেহের তীর প্রাঞ্জলবাবুর দিকে ঘুরিয়ে তাকে দোষী প্রমাণিত করার সমস্ত দিকগুলো পুলিশের সামনে তুলে ধরছে। তুমি তো শুনলে বড়বাবুর সঙ্গে প্রাঞ্জলের কথা কাটাকাটি হয়েছিল। উনি আবার গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করেন। পথে জিপ খারাপ হয়, এরপর সুযোগ বুঝে প্রাঞ্জলবাবু পালিয়ে যান। গোটা বিষয় যেন রহস্যের জালে আবৃত। কাল একটা ছোট্ট মিথ্যে বলেছিলাম। প্রাঞ্জলবাবুর মোটেই প্রাণ সংশয় নেই, বরং আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেকে খানিকটা সময় দিচ্ছি, যাতে একধারে প্রাঞ্জলকে নির্দোষ প্রমাণিত করা যায়, অন্যদিকে তাকে নির্দোষ প্রমাণিত করতে পুলিশের সাহায্য পাওয়া যায়। প্রাঞ্জলকে মারার হলে আগেই মারতে পারত, অপরাধী কিন্তু সেটা করেনি। তার মানে তার অন্য উদ্দেশ্য রয়েছে। তা এখন তুমি কি করতে চাও? আপাতত প্রাঞ্জলবাবুকে থানায় নিয়ে যাব, যার জিনিস তার হাতে তুলে দেব। তাছাড়া ওনার সঙ্গেও আমার কথা হয়েছে, সবটা জানতে হবে যে। আমি একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে বললাম, অপরাধের প্রহরে মুখোশের আড়ালে অন্তহীন অপেক্ষা, এরপর শুধুই এক রাশ শূন্যতা, বাঁধাহীন পথে তবুও আশার আলোর ঝিকিমিকি। তার মানে এই কালপ্রিট সারা রাত আপনার বাড়িতে ছিল রুদ্রনীলবাবু, আর আপনি থানায় একবার ফোন করার প্রয়োজন বোধ করেননি? জানেন, একজন দাগী অপরাধীকে আশ্রয় দেওয়ার অপরাধে আমি আপনাদের দুজনকেই গ্রেপ্তার করতে পারি। না পারেন না দিগ্বিজয়বাবু। প্রথমত উনি বর্তমানে আমার মক্কেল। উনি আহত ছিলেন, তাই ওনার শুশ্রূষা করাটাই আমার প্রথম লক্ষ্য ছিল। কাল যদি ওনাকে ধরতেন, তাহলেও কালকে রাতটুকুই ওনাকে পুলিশের জন্য বরাদ্দ হাসপাতালেই রাখতে হতো। হ্যাঁ হতো, কিন্তু সেটা আইনিভাবে, যেখানে উনি আমাদের নজরবন্দি থাকতেন। আমাদের বাড়িতেও তো উনি আমার নজরবন্দি ছিলেন। দ্বিতীয়ত, এই যে আপনি গুপ্ত পথে গোপনীয়তা বজায় রেখে কারোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তার উপর নজরদারি চালিয়েছিলেন, সেটা কি রাইট টু প্রাইভেসি আইনের বিরুদ্ধে নয়? হিসেব মতো তাহলে আপনিও দোষী। দেখুন, আমি কারোর ওপর নজরদারি চালাইনি, তাছাড়া এমন কোনো প্রমাণও নেই। আমি গোপন সূত্রে খবর পেয়েছিলাম মাত্র। খবরটা আপনাকে কে দিয়েছিল? সেটা আমি আপনাকে জানাতে বাধ্য নই রুদ্রনীলবাবু। ঠিক একইভাবে এবার আমি যদি আমার জবানবন্দি থেকে সরে গিয়ে বলি, ওনাকে আমি রাস্তার ধারে আজ ভোরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিলাম এবং বাড়ি এনে ওনার চিকিৎসা করার পর জানতে পারি যে উনি এমন একজন খুনি, তাহলে? রুদ্রনীলবাবু, আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি জানেন ওই লোকটা আমার কুকুরকে মেরে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। তাহলে আপনার স্ত্রী কোথায়? তাছাড়া একটা বিষয়, উনি ঠিক কোন সময়টা পালিয়েছিলেন? তখন রাত 12টা, 12:30 হবে। আমাদের বাড়িতে ও 1টা নাগাদ পৌঁছেছিল। একজন গুলিবিদ্ধ আহত ব্যক্তি 1 ঘন্টার মধ্যে আপনার কুকুরকে মেরে আপনারই বাড়ি থেকে আপনার স্ত্রীকে অপহরণ করে তাকে আবার গুম করে আমার কাছে এসেছিল। বলি, এটাও কি সম্ভব? এতক্ষণে শান্ত হলেন দিগ্বিজয়বাবু। খানিক আগেই আমরা যখন প্রাঞ্জলবাবুকে নিয়ে থানায় এসেছিলাম, বুঝতে পারিনি তার সাথে সাথে আমাদেরও এমন আতিথ্য পেতে হবে। দেখতে পাচ্ছি তাকে লকআপের গারদে লোহার শিক চেপে ধরে ছলছলে 2 চোখ মেলে আমাদের দিকেই চেয়ে রয়েছে। এই লোকটা খুনি, এটা ভাবতেই যেন কেমন একটা লাগছে। তাহলে আসল অপরাধী কে রুদ্রনীলবাবু? আপনার মত কি বলে? সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তার আগে আমায় এটা বলুন তো প্রাঞ্জলবাবু, যে অপরাধী সেটা আপনি জানলেন কিভাবে? আমি একটা চিঠি পেয়েছিলাম, সাথে কিছু ফটোগ্রাফ। আমি আপনার কাছে 2টো জিনিস চাই।
এক গোপন সূত্রে পাওয়া চিঠি আর ফটোগ্রাফ, সঙ্গে প্রাঞ্জলবাবুর স্ত্রীর কাছ থেকে যেই চিঠিটা পেয়েছিলাম সেটাও আমায় দিন। দাঁড়ান, দিচ্ছি। টেবিলের ডেস্ক খুলে সেখান থেকে দুটো চিঠি আর কতগুলো ছবি আমাদের দিকে বাড়িয়ে দিলেন দিগ্বিজয়বাবু। চিঠি দুটোতে বেশ কয়েকবার ভালোভাবে চোখ বুলিয়ে ছবিগুলো সূর্যের আলোয় মেলে ধরল রুদ্রনীল। বড্ড কাঁচা হাতের কাজ। আপনার ওই গোপন সূত্র ধরে চিঠিটা পড়লাম, ছবিগুলো তো উনি তুলেছেন। আসলে খুনির মুখটা অনেক দূর থেকে তোলা, ছবি তোলার পজিশনগুলো কেমন যেন যান্ত্রিক। যান্ত্রিক? আপনি ঠিক কি বলতে চাইছেন রুদ্রনীল বাবু? হ্যাঁ, যান্ত্রিক কিভাবে বোঝাই? আচ্ছা, ধরুন দুর্গাপুজো উপলক্ষে আপনাদের পরিবারের সকলে আপনাদের বাড়ি কিংবা ধরুন দেশের বাড়িতে এসেছে। এরপর আবার কবে দেখা হবে, কে দেশের কোন প্রান্তে চলে যাবে কেউ জানে না। তাই আপনারা ঠিক করলেন স্মৃতিচিহ্ন হিসেবে একটা ফ্যামিলি পিকচার তুলে রাখবেন। আপনার পরিবারের কারো ক্যামেরা রয়েছে, মানে সেই স্ট্যান্ডে লাগানো বড় সাইজের ক্যামেরা আর কি, কিন্তু একজন তুলতে গেলে সে বাদ পড়ে যাবে। আবার ফটোগ্রাফারও তেমন পাওয়া যাচ্ছে না। তাহলে উপায় কি? উপায় যে যার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে যে কোনো একজন গিয়ে ক্যামেরার ফ্ল্যাশ টেনে আবার এক ছুটে নিজের জায়গায় এসে দাঁড়ালে ক্যামেরা নিজের মতো একটা ছবি তুলে নেবে, কি তাই তো? হ্যাঁ, কিন্তু তাতে কি প্রমাণ হয়? তবে যে দৌড়ে ক্যামেরার সামনে গিয়েছিল তার পজিশন একটু হলেও বেঁকে যাবে কিংবা যান্ত্রিক হবে, অথবা স্থান বিচ্যুতি ঘটবে। আবার নাও হতে পারে যদি সে এই কাজে পটু হয়ে থাকে। তবে সবটাই হবে যান্ত্রিক এবং মেকি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। প্রথম ছবিটার দিকে চেয়ে দেখুন দিগ্বিজয়বাবু, মুখ অস্পষ্ট, পিঠ ফিরিয়ে কেউ মাটি কাটছে। ছবিটাও স্পষ্ট নয়, সামান্য আবছা। এক ফটোগ্রাফারের হাত কেঁপে গিয়েছিল, আর নয় ক্যামেরা সেট করে ফিরে গিয়ে পজিশন নিতে গিয়ে ঠিকমতো হয়ে ওঠেনি। দ্বিতীয় ছবিতে প্রাঞ্জলবাবুকে সামান্য বোঝা যাচ্ছে, মানে মুখের আদল এক, তবে সেটা একদিকে ফেরানো অবস্থায় রয়েছে। এখানে তিনি মাথার ঘাম মুছছেন, এটা হাস্যকর। মানে ফটোগ্রাফার ভদ্রলোকের বোধ করি ইচ্ছে ছিল সিনেমায় ফটোগ্রাফি কিংবা পরিচালকের কাজটা করা, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ডাক্তার হয়ে গিয়েছেন। মানে আমি রঞ্জন বক্সির কথা বলছি, যিনি ছবিগুলো তুলেছেন। মানে মাথার ঘাম মোছার দৃশ্যও ক্যামেরাবন্দি করতে হয় নাকি? 3 নম্বর ছবিতে উনি ফিরে আসছেন, মানে আমার মক্কেল প্রাঞ্জলবাবু। চোখের দিকটা একবার দেখুন তো, এখানে ওনার মুখটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, একদম জলের মতো স্বচ্ছ। যে কেউ দেখলেই বলবে এটা প্রাঞ্জলবাবু ছাড়া আর কেউ হতেই পারে না। কিন্তু দাঁড়ানোর ধরনটা একবার দেখুন তো। লাশ পুঁতে বাড়ি ফেরার পথে একজন মানুষ কিভাবে এত মেকিভাবে ছবি তুলতে পারে, বা বলা ভালো কিভাবে তার ছবি উঠতে পারে। দেখে মনে হচ্ছে কোনো চিত্র পরিচালক যেন তাকে কিভাবে দাঁড়ালে ভালো ছবি উঠবে এমনটা বলে দিচ্ছে। সে না হয় বুঝলাম, কিন্তু ছবিটা যে প্রাঞ্জল বাবুরই এতে তো কোনো সন্দেহ নেই। তাছাড়া ঠিক ওই জায়গায় খুঁড়ে আমি ওনার স্ত্রীর পোড়া শরীর খুঁজে পেয়েছি। সেটা তো আমি অস্বীকার করিনি। রঞ্জনবাবু আসলে কে জানেন? প্রাঞ্জলবাবুর ডাক্তার, এটা অবশ্য চিঠিতে লেখা রয়েছে। তবে তার আরও একটা পরিচয় রয়েছে দিগ্বিজয়বাবু, যেটা হয়তো আপনি জানেন না। উনি প্রাঞ্জলবাবুকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করে তুলেছেন। ওনার বিদেশ যাত্রা, ব্যারিস্টারি পড়াশোনা, বিয়ের জন্য পাত্রী দেখা, এই সব কাজ তিনি একা হাতে করেছেন। উনি আবার প্রাঞ্জলবাবুর বাবার বন্ধুও ছিলেন বটে। ওনার নামে প্রাঞ্জলবাবুর সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি করা ছিল। উনি সম্ভবত পাশের বাড়িতেই থাকেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উনি প্রাঞ্জলবাবুকে ওনার স্ত্রীর লাশ গুম করতে দেখেছেন, কিন্তু মারতে দেখেননি। তাছাড়া ছবিতে প্রাঞ্জলবাবুর দাঁড়ানোর অবস্থান বড্ড কৃত্রিম। তিনি যেন জানেন যে তার ছবি তোলা হচ্ছে। বিষয়টা খানিকটা এমন, তাই না? সেসব আদালতে ঠিক হবে। উনি নিজেই চিঠি লিখে ওনার স্ত্রীকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিজের স্ক্র্যাপ বুকে জমানো ডাকটিকিট খামের ওপর সাঁটিয়ে সেই চিঠি নিজের ডাকে এসেছে এমনটা দাবি করে আমার কাছে ওই চিঠি নিয়ে এসেছিলেন। আচ্ছা, তার মানে কারোর ডাক টিকিট জমানোর নেশা রয়েছে, মানে সে নিজের সংগ্রহের ডাক টিকিট লাগিয়ে কোনো অপরাধ করতে পারে, এমনটাই ধারণা, কি তাই তো? ঠিক সেটা না, তবে এই ক্ষেত্রে এমনটাই ঘটেছে। দেখুন, প্রাঞ্জলবাবুকে যে ছবিতে দেখা যাচ্ছে সেটা ঠিক, তবে কিছু জিনিস এখনো জানা বাকি। আচ্ছা, লাশের পোস্টমর্টম হয়েছে? হ্যাঁ, হয়েছে। রিপোর্ট কি বলছে? মৃত্যুর কারণ কি? দীর্ঘদিন ধরে অভুক্ত ছিলেন তিনি। এমনকি ওনার পেটে টক্সিন জাতীয় জিনিস, মানে মল মূত্র, এসব পাওয়া গিয়েছে। গোপনাঙ্গে একাধিকবার ধর্ষণের চিহ্ন মিলেছে।
তবে শেষের দিকটা বড়ই মর্মান্তিক। তার মানে খিদের চোটে উনি নিজেই নিজের মলমূত্র খেতেন। আর শেষের দিকটা কি, একটু খোলসা করে বলুন। আগুন ধরে পুড়ে যাওয়ার কারণ কিন্তু পেট্রোল, ডিজেল বা সেই জাতীয় কোনো দাহ্য পদার্থ নয়। আমি বলবো, আমার ধারণা জৈব গ্যাস। জৈব গ্যাসের সৃষ্টির ফলে যে কোনো জায়গায় আগুন ধরানোর জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। আপনি কি করে জানলেন রুদ্রনীল বাবু? অনুমান করলাম মাত্র। যার পেটে মলমূত্র পাওয়া গিয়েছে সেসব তার সারা গায়ে লেগে থাকাটাও স্বাভাবিক, তাই না? তিনি ছিলেন বেসমেন্টে, জায়গাটা বদ্ধ, তাই সেখানে মলমূত্র জমে মিথেন গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস সহ অন্যান্য উপাদান অনেক আগেই বায়োগ্যাস তৈরি করে রেখেছিল। এরপর একটা জ্বলন্ত দেশলাই কাঠি, ব্যাস, তারপর সব শেষ। আপনি ঠিক বলেছেন, এমনটাই যে ঘটেছে রুদ্রনীল বাবু। আচ্ছা, আপনার জিপ মাঝ রাস্তায় ঠিক কি কারণে খারাপ হয়েছিল? ইঞ্জিন গরম হয়ে গিয়েছিল রুদ্রনীল বাবু। আর কোনো কারণ রয়েছে? এর চেয়ে বেশি কিছু তো বলতে পারবো না। কাল থেকে যা চলছে তার মধ্যে আবার আমার স্ত্রী মিসিং। পেয়ে যাবেন, ওনাকেও খুঁজে পেয়ে যাবেন। আমি আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার সঙ্গে সঙ্গে ওনাকেও খুঁজে বার করব। তবে এই ক্ষেত্রে আপনার সহযোগিতা প্রয়োজন। কেন জানি না গোটা ব্যাপারটা একটা ঘৃণ্য ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে। হঠাৎ আপনার গাড়ি খারাপ হওয়া, প্রাঞ্জল বাবুর পালিয়ে যাওয়া এবং এর পরেই আপনার বাড়িতে হামলা, শুধু দুটো বিষয়ে একটু গোলমেলে। মানে যে গোটা পরিকল্পনা সাজিয়েছে তার কাছে, এক, প্রাঞ্জল বাবুকে গুলি করা, এবং দুই, ওনার আমার বাড়ি আসা। এই দুটি সম্ভবত ওনার পরিকল্পনার অংশ ছিল না। উনি চেয়েছিলেন কেস কোর্টে ওঠার আগেই যেন আপনি প্রাঞ্জল বাবুকে এনকাউন্টার করে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেন। যাই হোক, আপনার সেই প্রত্যক্ষদর্শী রঞ্জনবাবুর সাক্ষ্য নিয়েছেন? আজই তো ওনার বাড়ি যাওয়ার কথা রয়েছে, তার মধ্যে যে এত সব ঘটে যাবে কে জানতো। আপনার ড্রাইভারের সঙ্গেও আমার কথা হয়েছে, চলুন যেতে যেতে বলবো। রুদ্রনীল মুচকি হেসে দিগ্বিজয়বাবুর হাতে হাত রেখে বললে, মানুষ মাত্রই ভুল হয়, ওসব নিয়ে ভাববেন না। চলুন যাওয়া যাক। আর দয়া করে প্রাঞ্জলবাবুর উপর 3rd ডিগ্রি প্রয়োগ করবেন না, উনি সহ্য করতে পারবেন না। আপনি যা বলবেন, কিন্তু অপরাধ প্রমাণিত হলে তখন কিন্তু আমি আপনার অনুরোধ রাখতে পারবো কিনা সেটা হলপ করে বলতে পারছি না। তবে একটা কথা, কনস্টেবল কিন্তু গুলি করতে চায়নি। সে মাটিতে গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, তখনই ওর হাত লেগে রাইফেলের গুলি বেরিয়ে গিয়েছিল। সেটাই হয়তো প্রাঞ্জলবাবুর পক্ষে শাপে বর হলো। এবার চলুন যাওয়া যাক। বাইরে বেরোনোর আগে আরও একবার গরাদের ওই প্রান্তে দাঁড়িয়ে থাকা অসহায় নিঃস্ব নিঃসম্বল সেই মানুষটার দিকে চাইলাম। তার চোখের কোণায় জল চিকচিক করছে। আমি আমার 2 চোখের পাতা একবার গভীর নিঃশ্বাসের সাথে ওপর নিচে করে জানান দিলাম, আমরা আছি, চিন্তা নেই। জিপ গাড়িটা ঘর ঘর শব্দে চলতে শুরু করেছে। মাথার ভেতর হাজারো প্রশ্নের ভিড়। কে ঠিক, কে বেঠিক, কে আসল, কে নকল, কে দোষী, কেই বা নির্দোষ, না আমারও জানা নেই। রুদ্রনীল কিছু আন্দাজ করলেও করতে পারে, তবে এখন তাকে জিজ্ঞেস করা মানে অরণ্যের রোদন। অগত্যা চুপ করে জিপ গাড়ির ব্যাক সিটে বসে ও আর গাড়ির ড্রাইভার হরপ্রসাদের মধ্যেকার কথোপকথন শুনে চলেছি। আচ্ছা, গাড়ি হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি শুধু ইঞ্জিন গরম হয়ে যাওয়া? দেখুন, আমার মনে হচ্ছে আপনি কিছু একটা গোপন করছেন হরপ্রসাদ বাবু। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হওয়া, জঙ্গলের পথ ধরে থানার দিকে যাওয়ার সময় কনস্টেবলের কিছু একটাতে পা লেগে হুমড়ি খেয়ে পড়া, প্রাঞ্জলবাবুর পালিয়ে যাওয়াটা যেন মনে হচ্ছে অন্য কারোর পূর্ব পরিকল্পিত। কারণ ওই রাতেই দিগ্বিজয়বাবুর বাড়িতে হামলা হয়, ওনার পোষা কুকুরকে হত্যা করা হয়, ওনার স্ত্রীকে অপহরণ করা হয়। গাড়ি খারাপ হওয়া, প্রাঞ্জলবাবুর পালিয়ে যাওয়া, দিগ্বিজয়বাবুর স্ত্রীর অপহরণ, সবটা তো কাকতালীয় হতে পারে না হরপ্রসাদবাবু। প্রতিটি ঘটনার কোনো না কোনো যোগসূত্র রয়েছে। কাল যদি না প্রাঞ্জলবাবু আহত অবস্থায় আমার বাড়ি যেতেন, তাহলে ওনার উপর দুটো মার্ডার চার্জ বসত। তাই যা জানেন, যতটুকু জানেন আমায় জানান। হরপ্রসাদবাবু চুপ করে বসে রইলেন। কি হলো হরপ্রসাদ? উনি কি জিজ্ঞেস করছেন, উত্তর দাও। খানিক সময় চুপ করে থাকার পর হরপ্রসাদবাবু বললেন, স্যার আপনি রাগ করবেন না তো? সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। কেন, কি করেছো তুমি? আমাকে রাগ করতে যাবো কেন? স্যার এবং রুদ্রনীল বাবু, আপনাদের দুজনের প্রশ্নের উত্তর একটাই। ওই রাতে আরো একটা ঘটনা ঘটেছিল। আমাদের গাড়ির পেট্রোলের ট্যাঙ্ক কেউ ফুটো করে দিয়েছিল।
গাড়ির সমস্ত তেল রাস্তায় পড়ে গিয়েছিল। ইঞ্জিন গরম হওয়ায় ব্যাপারটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে প্রথমে খেয়াল করিনি কাছে একটা গ্রাম রয়েছে, সেখানে একটা ছোট গ্যারেজও রয়েছে। স্যার, আপনারা যখন প্রাঞ্জল বাবুকে নিয়ে জঙ্গলের পথ ধরে এগোলেন তখন আমিও গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। একজন মেকানিকও পেলাম, তাকে ধরে বেঁধে নিয়ে এসে পরীক্ষা করাতে সে জানায় যে গাড়িতে তো পেট্রোল নেই। এরপর কারণ উদ্ধার করতে গিয়ে দেখতে পেলাম পেট্রোলের ট্যাঙ্কটা ফাঁকা, তার নিচে একটা ছোট্ট ফুটো যেখান থেকে তেল মাটিতে গড়িয়ে পড়েছে। কাল থেকে যা চলছে আমার আর এই বিষয়টা নিয়ে কথা বলা হয়ে ওঠেনি, আমায় ক্ষমা করুন। আমার মনে হয়েছিল এমনই কিছু ঘটেছে, তবে প্রাঞ্জল যদি না পালাতো তাহলে গল্পটা বোধহয় অন্য কিছু হতো। আচ্ছা, জিপটা কি থানার বাইরেই থাকে হরপ্রসাদ বাবু? হ্যাঁ রুদ্রনীল বাবু। তাহলে এটাই ধরা যায় যে ওই দিন আপনাদের যাওয়ার আগে কেউ এসেই কাণ্ড করে গিয়েছে। সেই জিপ নিয়ে আপনারা প্রমাণ সংগ্রহ করে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। এদিকে তেল লিক হয়ে চলেছে, সেটা কেউ খেয়াল করেনি। যান্ত্রিক ত্রুটি নিয়ে এতটা পথ আসা যাওয়া করায় ইঞ্জিন গরম হয়ে গাড়ি মাঝপথে থেমে গিয়েছিল। বাকিটা আমরা সকলেই জানি। কি অদ্ভুত, এটা তো মাথায় আসেনি। ভাবুন দিগ্বিজয় বাবু, ভাবুন, ভাবার সময় এসেছে। আচ্ছা, চিঠিতে লেখা ছিল রঞ্জনবাবু ওনার প্রতিবেশী, উনি ঘটনার সময় সামনে আসতে চাননি। রঞ্জনবাবুর মুখেই শুনেছি এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষী বলুন বা আত্মীয়, দুটোই উনি। তাই চক্ষু লজ্জাই বলুন বা অন্য কারণ সামনে আসতে চাননি। চিঠিতে বলা ছিল যে সময় হলে ঠিকই আসবেন। এদিকে আপনি বলছেন আপনার ওনার সঙ্গে ইতিমধ্যে কথা হয়ে গিয়েছে, সেটা কবে? আজ সকালে টেলিফোন ডিরেক্টরি থেকে ওনার নম্বর পেয়েছিলাম, উনি নিজেই আমাদের যেতে বলেছিলেন। বেশ বেশ। আচ্ছা দিগ্বিজয় বাবু, আপনার পোষ্য সেই কুকুরটির পোস্টমর্টম করতে দিয়েছেন? হ্যাঁ, রিপোর্ট বড়ই মর্মান্তিক আর ভয়াবহ বটে। তার ঘাড়টা কেউ যেন সজোরে মুচড়ে পেছন দিকে বেঁকিয়ে দিয়েছে। তাহলে তো বলতেই হচ্ছে এতটাই প্রচন্ড বলশালী। জার্মান শেফার্ডের ঘাড় মুচড়ে দেওয়া কি চারটিখানি কথা? এত ভারী একটা কুকুরকে হত্যা করা যার তার কম্য নয় মশাই। এদিকে রঞ্জনবাবুর তোলা ছবিগুলো কেমন যেন বানানো, মেয়ে কি সেটা তো আগেই বলেছি, যদিও কয়েকটা ছবিতে প্রাঞ্জলবাবুকে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রাঞ্জলবাবুকে আজ সকাল অবধি ফেরার ছিলেন সেটা নিশ্চয়ই রঞ্জনবাবু জানেন, তবে সে যে ফিরে এসেছে এটা তো আর জানেন না। খবরের কাগজের দৌলতে প্রাঞ্জলবাবু এখনো পর্যন্ত অফিসিয়ালি ফেরা, খাতায় কলমে অন্তত তাই। তবে খবরটা এখনো 5 কান হয়নি বলেই আমার বিশ্বাস। গুড। ওনার মাথার দামটাও তো এই যুদ্ধের বাজারে নেহাত কম নয়, 5,000 টাকা। যাই হোক, সমস্ত বিষয়টা যে পূর্ব পরিকল্পিত এবং রঞ্জনবাবুকে ফাঁসানোর জন্য করা হয়েছে সেটা নিশ্চয়ই খানিকটা হলেও বুঝতে পারছেন। হ্যাঁ, তবে আপনার কথাগুলো সব তত্ত্ব কথা, ইংরেজি পরিভাষায় যাকে থিওরিটিক্যাল বলে আর কি। কিন্তু সাক্ষ্য প্রমাণ সবটাই যে ওনার বিরুদ্ধে রুদ্রনীল বাবু। জানি, আর এটাও জানি আমার তত্ত্ব কথা কিংবা কৌতূহল কোনোটাই নিরর্থক নয়। খানিক বাদে একটা দুতলা বাড়ির সামনে এসে আমাদের জিপ দাঁড়ালো। ওই দেখুন, পাশেরটা প্রাঞ্জল বাবুর বাড়ি আর এটি ডাক্তার রঞ্জন বক্সির বাড়ি। বাড়ি দুটো অনেকটা একই প্যাটার্নের, তাই না? খানিকটা। কথাটা মন্দ বলেননি রুদ্রনীল বাবু। গেটের নেম প্লেটে বড় বড় খোদাই করা নামটা দেখে মনে মনে বলে উঠলাম, ডিরেক্টর অফ মেডিকেল কাউন্সিল বোর্ড, MBBS, HOD অফ সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট, কলকাতা মেডিকেল কলেজ। স্বনামধন্য ব্যক্তি বোঝাই যাচ্ছে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই যাব এমন সময় দেখতে পেলাম একজন বৃদ্ধ ভদ্রলোক আমাদের দিকেই এগিয়ে আসছেন। কাকে চাই? তিনি আমায় প্রশ্ন করলেন। আগে আমরা থানা থেকে এসেছি। আপনি কি রঞ্জন বক্সী? আগে হ্যাঁ, কিন্তু আপনাদের দুজনকে দেখে তো ঠিক থানার লোক বলে মনে হচ্ছে না। এগিয়ে এলেন দিগ্বিজয় বাবু। নমস্কার, আমি দিগ্বিজয়, থানার বড়বাবু। কেসটা আমি ইনভেস্টিগেশন করছি। আপনার সাথে ফোনে কথাও হয়েছিল, ওনারা আমার সাথেই রয়েছেন। এবার রুদ্রনীল বলে উঠল, নমস্কার, আমি পেশায় একজন গোয়েন্দা, সত্যের খোঁজ করি, এটাই যা। আশা করি আমাদের আগমনে আপনার বিশেষ আপত্তি নেই।
আজকাল পুলিশ প্রশাসন কি এতটাই বেকার হয়ে গিয়েছে যে বেসরকারি গোয়েন্দা নিযুক্ত করেছে? দেখুন, ওনারা ঘটনাচক্রে এই কেসের সাথে জড়িয়ে গিয়েছেন রঞ্জনবাবু। সে আপনারা জানেন দিগ্বিজয়বাবু, আমি নিতান্তই সাধারণ মানুষ, তাই কাকে নিযুক্ত করবেন কাকে করবেন না সেটা একান্তই পুলিশ ডিপার্টমেন্টের ব্যক্তিগত ব্যাপার। যাকে ভেতরে আসুন। ঘটনাটা খুবই অপমানজনক হলেও আমি আর রুদ্রনীল মুখ বুজে সহ্য করলাম, কারণ এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমনই বহু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমরা হয়েছি বটে। ঘরের ভেতর ঢুকে একটি সুসজ্জিত হলঘরের সোফায় সকলে বসে পড়লাম। সত্যি বলতে নিজেদের অনাহূত অতিথির মতোই মনে হচ্ছিল। তো অফিসার, ওই কালপ্রিটকে ধরতে পারলেন? প্রশ্ন করলেন রঞ্জনবাবু। দিগ্বিজয়বাবু আর রুদ্রনীলের মধ্যে চোখাচোখি হলো। বুঝলাম ওই ইশারায় তাকে প্রাঞ্জলবাবু যে ধরা পড়েছেন এটি না জানানোর কথা বলছে। না, এখনো পড়েনি, তবে কতদূর আর পালাবে। আপনার স্ত্রীর ব্যাপারটা শুনলাম, ভেরি স্যাড। প্রাঞ্জল যে বড় হয়ে এমন বিকৃত মানসিকতার হয়ে উঠবে এমনটা ভাবিনি। আসলে বাপ মা মরা ছেলেটাকে নিজের হাতে গড়ে তুলেছিলাম কি না, বিয়েও দিয়েছিলাম, কিন্তু এখন আফসোস হয়। আচ্ছা, নিজের পোষ্য পুত্রকে অ্যারেস্ট হতে দেখতে পারবেন না, তাই বোধ করি অ্যারেস্টের দিন সামনে যাননি, তাই না? হ্যাঁ, সেটাও একটা কারণ বটে। তাহলে তাকে ধরিয়ে দিতেও তো আপনার হাত কাঁপলো না রঞ্জনবাবু? ছবিগুলো বুঝি এই বাড়ি থেকেই তুলেছিলেন? হ্যাঁ, সেটাও একটা কারণ বটে। কোথা থেকে এই জায়গাটা দেখতে পারি? হাত দেখিয়ে সামনের বারান্দাটা দেখালেন তিনি, ও সেদিকে উঠে গিয়ে দুটো হাতের পাতা গোল করে খানিকটা দূরবীনের আকারে চোখের সামনে ধরে দুই চোখ মেলে পাশের ওই বাড়ির বাগানের দিকে বেশ খানিকটা সময় চেয়ে রইল। এরপর আবারও ফিরে এসে সোফায় বসে বলল, না না না, ঠিক মিলছে না যে। কি মিলছে না রুদ্রনীলবাবু? রঞ্জনবাবু, ছবিগুলো আমিও দেখেছি। ক্যামেরা অ্যাঙ্গেল যদি এই বারান্দা থেকে ওই বাগানের দিকে ফোকাস করা হয় তাহলে ছবিগুলো ওপর থেকে তোলা হয়েছে, এমনটাই মনে হতো, কিন্তু সেগুলো তো সামনে থেকে তোলা হয়েছে। মানেটা কি? আমি কি মিথ্যা কথা বলছি? সেটাও তো সময় সাপেক্ষ ব্যাপার। মানে সত্যবাদীরা নাকি মিথ্যার অভ্র ছড়িয়ে দুর্গন্ধ ডাকার চেষ্টা, সেটা সময় বলবে। আচ্ছা, আপনি তো প্রাঞ্জলবাবুর প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি ছিলেন, তাই না? সেটা আপনি কি করে জানলেন রুদ্রনীলবাবু? আপনি যেভাবে দিগ্বিজয়বাবুকে গোপনে চিঠি লিখে ফটোগ্রাফ পাঠিয়ে সর্বোপরি নিজেকে গোপন রেখে সবটা জানিয়েছিলেন, তেমনি আমারই নিজের গোপনীয় সোর্স আমায় এই খবর জানিয়েছে। হ্যাঁ ছিলাম, তাতে কি? আমি ওর লোকাল গার্জিয়ান ছিলাম, আর ওর বাবার বন্ধুও। আচ্ছা, প্রাঞ্জলবাবুর বাবা মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল? খুব সম্ভবত গাড়ির ব্রেক ফেল হয়েছিল কিংবা তেলের ট্যাঙ্ক ফেটে ব্লাস্ট করেছিল, তাই তো? এবার আমারও অবাক হওয়ার পালা। দিগ্বিজয়বাবু অবাক হয়ে রুদ্রনীলের দিকে চেয়ে রয়েছে দেখলাম। হ্যাঁ, গাড়ির তেলের ট্যাঙ্কে লিকেজ হয়েছিল, চাকা স্লিপ করে গাড়ি উল্টে পড়ে বিস্ফোরণ ঘটায়। কিন্তু সেটা তো অনেক বছর আগেকার কথা। আপনি কিভাবে? আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, হয়েছিল এটাই ব্যাপার। আচ্ছা, প্রাঞ্জলবাবু ছোট থেকেই তো শুনলাম বিরল মানসিক রোগের শিকার। আপনি তো মানসিক রোগ বিশেষজ্ঞ, আপনি তো ওনার চিকিৎসা করতেন, তাই না? হ্যাঁ, আমি করতাম। আসলে ডিপ্রেশনের শিকার ছিল। ছোটবেলায় এমন এক দুর্ঘটনা কোন শিশুই বা মেনে নিতে পারে বলুন? ছেলেটা ধীরে ধীরে ভেঙে পড়েছিল, মাঝে মাঝে একা একা বিড়বিড় করত, নানান কথা বলতো সে নাকি তার মা বাবাকে দেখতে পায়। অপটিক্যাল ইলিউশন আর কি। ধীরে ধীরে ছেলেটা ভায়োলেন্ট হয়ে ওঠে, যাকে তাকে আছড়ে কামড়ে দিত জানেন। আমি কাউন্সিলিং করিয়ে করিয়ে ধীরে ধীরে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনি। বিলেতে ব্যারিস্টারি পড়তে পাঠাই, ওর বিয়ে দিই। কিন্তু বিয়ের পর বিলেত থেকে ফিরে ও যে এতটা বিকৃত মানসিকতার হয়ে উঠবে সেটা বুঝতে পারিনি। আচ্ছা, ওর 18 বছর বয়স হওয়ার পর যখন প্রপার্টি ওর হাতে হ্যান্ড ওভার করার সময় আসে, তখন কি আপনাদের মধ্যে কোনো রকম বচসা লেগেছিল? কই না তো, তেমন তো কিছু মনে পড়ছে না রুদ্রনীলবাবু। আপনি বিয়ে করেননি, তাই না? না, ওকে মানুষ করতে গিয়েই জীবন কেটে গেল।
তাহলে যাকে বড় করলেন তাকে এইভাবে ফাঁসালেন কেন? আমি ফাঁসালাম কিভাবে? সেটা আপনি জানেন, তবে এটা যে একটা গভীর চক্রান্ত সেটা স্পষ্ট বুঝতে পারছি। হঠাৎ বাড়ির ভেতর থেকে ঢং করে একটা শব্দ ভেসে এলো। একবার নয়, পরপর 2 বার। ওটা ওটা কিসের শব্দ রঞ্জনবাবু? এই বাড়িতে আপনি ছাড়া আর কে রয়েছে? ওটা কেউ না, আমি একা একা থাকি। বাতাসের শব্দ হতে পারে। শুনুন রুদ্রনীল বাবু, আপনি অযথাই আমার সন্দেহ করছেন, আপনার কাছে কোনো প্রমাণও নেই। ঠিকই বলেছেন, অযথাই সময় নষ্ট করছি। হ্যাঁ, তা করছেন বই কি। যান, আগে প্রাঞ্জলকে খুঁজে বার করুন। হ্যাঁ, ওই তো শেষ ভরসা। আচ্ছা, কাল রাতে আপনি কোথায় ছিলেন? কটা নাগাদ বলুন তো? এই রাত 12টা নাগাদ। স্বাভাবিকভাবে বাড়িতেই ছিলাম, কিন্তু কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। যাক, এটা ফোন করতে পারি? আসলে আমার স্ত্রী বড্ড চিন্তা করছে। আজ আমাদেরকে একটি বিশেষ কাজে বেরোতে হবে, রাতে ফিরতে পারবো না, এটাই জানানোর রয়েছে আর কি। ঠিক আছে, করুন। অনেক ধন্যবাদ। কি যে ঘটছে, কেন রুদ্রনীল অবান্তর সব প্রশ্ন করে চলেছে, কিছুই বুঝতে পারছি না। তবে সে যখন কিছু করে তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে বাড়ির নাম্বার ডায়াল করতেই খুব সম্ভবত পুঁটিরাম ফোনটা তুলল। হ্যালো, পুরিরাম বলছিস? তুই কখন ফিরলি? এই তো খানিক আগে দাদা বাবু। তোর বৌদিকে একটু ফোনটা দিয়ে দিকিনি, কথা আছে। বৌদিমণি তো একটা মুদির দোকানে গেছে, কি সব জিনিসপত্র কিনতে হবে, ওই জন্যে। এলে বলিস আজ আমি একটা বিশেষ কাজে রাতে বাড়ি ফিরতে পারবো না। ঠিক আছে দাদা বাবু। ফোনের রিসিভার নামিয়ে রেখে রুদ্রনীল রঞ্জনবাবুকে বললেন, অনেক ধন্যবাদ। ও ধরা পড়লে কোর্টে কেস উঠবে, তখন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সবটা খুলে বলবেন নিশ্চয়ই। আলবাত বলবো। বেশ, আজ আসি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আচ্ছা, আপনি ঠিক কি করতে চাইছেন একটু বলবেন? পরিকল্পনা। আজ রাতে আমার বাড়িতে হামলা হতে চলেছে বলে আমার বিশ্বাস। কে হামলা করবে? তাহলে তো পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়। না, প্রয়োজন নেই। আপনি এই মুহূর্তে থানায় ফিরে যান, গোটা পুলিশ বাহিনী নিয়ে রঞ্জনবাবুর বাড়িটা ঘিরে ফেলুন। সরাসরি হামলা করবেন না। ওই যে শব্দটা শুনেছিলেন, ওটা কোনো বাতাসের শব্দ নয়। ওই বাড়িতে অন্য কেউ নিশ্চয়ই রয়েছে। আজ উনি রাতে আমার বাড়ির উদ্দেশ্যে বেরোবেন, ঠিক তখনই আপনি ঘরগুলো ভালোভাবে সার্চ করবেন। হতে পারে আপনার স্ত্রী ওনার কাছেই রয়েছে। কি যাতা বলছেন? কিছুই তো বুঝতে পারছি না মশাই। আচ্ছা আচ্ছা, আপনি হঠাৎ প্রাঞ্জল বাবুর বাবা মায়ের কার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল সেটা এমন নিখুঁতভাবে বললেন কি করে? আপনাদের গাড়ির তেলের ট্যাঙ্ক যেভাবে ফুটো করা হয়েছিল তাতে মনে হলো প্রাঞ্জলবাবুর বাবা মায়ের মৃত্যুর সঙ্গেও এর কোনো যোগসূত্র থাকতে পারে। আমার ধারণা দুটোই রঞ্জনবাবুর কাজ। প্রথমটা সম্পত্তি হাতানোর জন্য, দ্বিতীয়টা প্রাঞ্জলকে আপনার স্ত্রীর কিডন্যাপিং এর অপরাধে ফাঁসানোর জন্য। ও তো আর সত্যিটা এখনো জানে না। তাই বুঝি সম্পত্তি হস্তান্তরের ব্যাপারটা শুনে উনি ঘাবড়ে গিয়েছিলেন? ঠিক তাই। আজ উনি বৌঠানের উপর হামলা চালাবেন বলেই আমার বিশ্বাস। এবার শেষ একটা হিসেব মেলানোর বাকি, সেটা মিলে গেলেই 2 × 2 = 4 করতে বেশি সময় লাগবে না। সম্পত্তির মালিক যদি অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় তাহলে গোটা সম্পত্তির মালিকানা রঞ্জনবাবুর হাতে চলে যাবে, কারণ তিনি যা আইনতভাবে ওনার লোকাল গার্ডিয়ান। আগে উনি তো পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছিলেন, অর্থাৎ সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। পুরো খেলাটাই সম্পত্তি হাতানোর একটা কৌশল মাত্র। এবার বাকি হিসেবটাও মেলাতে হবে। আর হ্যাঁ, আপনাকে যা বললাম সেটা করুন। আমার ধারণা ওনার স্ত্রী রূপসাকে কিডন্যাপ করে উনি প্রাঞ্জলবাবুরই বেসমেন্ট ওই ঘরে রেখেছিলেন। আমার এও ধারণা রঞ্জনবাবু আর প্রাঞ্জলবাবু বাড়ির কোনো না কোনো এক অংশে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা খুঁজে বের করুন। আপনার স্ত্রী সেখানেই রয়েছেন, আপাতত ওনার বাড়িতে। হয়তো এরপর ওনাকে ওই বেসমেন্টে নিয়ে যাওয়া হবে, যাতে আবারও গোটা দোষটা প্রাঞ্জলের ঘাড়ে চাপানো যায়। সর্বনাশ! এখনো হয়নি, তবে হবে। এখন আসি, অনেক কাজ পড়ে রয়েছে। আপনার স্ত্রী বুদ্ধিমতী, উনি নিজেই শব্দ করে ওনার অস্তিত্ব জানান দিয়েছেন। এবার বাকিটা আমাদের হাত যশ। ঘরের বেলটা বাজতেই আমি আর রুদ্রনীল কান খাড়া করে রইলাম। এতক্ষণ আমরা দুজনে বন্দুক হাতে বাড়ির সামনের ঝোপের আড়ালে লুকিয়েছিলাম।
প্রায় কয়েক ঘন্টা ধরে মশার কামড় খেয়ে চলেছি। এবার না নির্ঘাত ম্যালেরিয়া হয়। রাত প্রায় 11টা বাজে। একজন লোক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার মুখটা বোঝা যাচ্ছে না, পুরোটাই কালো পোশাকে ঢাকা। ভায়া, আমাদের অপেক্ষার অবসান ঘটেছে। দাঁড়াও, তাড়াহুড়ো করো না, আগে দেখি কি ঘটে। শুধু নিজেকে প্রস্তুত রেখো। দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে যেতেই বৌঠানকে দেখতে পেলাম। সে অবাক হয়ে লোকটার দিকে চেয়ে রয়েছে, কিছু যেন বলছে। ও বৌঠানের ঠোঁট দুটোর দিকে তাকিয়ে বলল, সর্বনাশ, যা ভেবেছিলাম তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বন্ধু। কি ঘটতে চলেছে? আমি লিপ রিডিং জানি। ও কি বলছে জানো? কি বলছে? বলছে যে আপনি আবার ফিরে এলেন যে বড়, আপনাকে ছেড়ে দিল বুঝি। কি কাকে ছেড়ে দিল? আমি তো কিছু বুঝতে পারছি না। কাল রাতে আমাদের বাড়ি কে এসেছিল? প্রাঞ্জল। ও কাকে দেখেছে? প্রাঞ্জলকে। আর এই মুহূর্তেও সে প্রাঞ্জলকেই দেখছে, তাও নিজের চোখের সামনে। মানে সে তো এখন জেলে বন্দি। হ্যাঁ, সে বন্দি, কিন্তু সেটা তো আমরা ছাড়া বাইরের কেউ জানে না। এবার প্রশ্নটা হলো, প্রাঞ্জল এখানে কিভাবে এলো, কিংবা যে রয়েছে সে আদৌ প্রাঞ্জল কিনা। হঠাৎ দেখলাম লোকটা পকেট থেকে একটা ছোট হাতুড়ে জাতীয় কি একটা নিমেষের মধ্যে বাইরে বের করতে করতেও বৌঠানের মুখ দিয়ে এমন কথা শুনে আবারও পকেটে হাত ঢোকাল। 2 পা পিছিয়ে এলো। সে বুঝতে পেরেছে এটা একটা ফাঁদ। এবার সে পালাবে, কারণ বৌঠানকে আক্রমণ করে তার বিশেষ কোনো লাভ হবে না, কারণ আসল প্রাঞ্জলের গায়ে তো এর কোনো প্রভাব পড়বে না। রুদ্রনীল আর কথা শেষ হতে না হতেই সে বাইরের রাস্তায় এক ছিটকে বেরিয়ে এলো। বাইরে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে। আমাদের বাড়ি থেকে অবশ্য বেশ খানিকটা দূরে, তাই গাড়ির আওয়াজ আগে শুনতে পাইনি। ওকে আটকাতে হবে। আমি এখনো গোটা ব্যাপারটা নিয়ে দ্বন্দ্বে রয়েছি, তবুও ঝোপের আড়াল থেকে বেরিয়ে আত্মপ্রকাশ করলাম, দাঁড়ান, আর 1 পা এগোলে গুলি ছুটতে কিন্তু বাধ্য হব। লোকটা 2 হাত মাথার উপর তুলে দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে পুলিশের জিপটাও আমাদের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। একদল সশস্ত্র বাহিনীর সাথে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং দিগ্বিজয়বাবু, কিন্তু সাথে ওই মহিলাকে। তিনি এগিয়ে এলেন। আপনি ভুল করছেন ম্যাডাম, উনি প্রাঞ্জল নন, তিনি তো জেলে বন্দী। কথাগুলো বলতে বলতে রুদ্রনীল এগিয়ে এসে এক ঝটকায় তার মাথার ওপর থেকে কাপড় সরিয়ে নিতে এবার আমি অবাক হলাম। হ্যাঁ, এই তো প্রাঞ্জল, একদম আমার চোখের ঠিক সামনে দাঁড়িয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ঘরের ভেতর দিয়ে বৌঠান আর পুঁটিরামও ততক্ষণে বেরিয়ে এসেছে। হ্যাঁ গো, তোমায় তখনই বলেছিলাম লোকটা খুনি, লোকটা আসামি, ওকে বাড়িতে আশ্রয় দিও না। ও মুচকি হাসল। প্রাঞ্জলের অনুরূপ সেই ব্যক্তির গলার 2 দিকে আঙুল দিয়ে সজোরে চেপে ধরল, এক হ্যাচকা টানে বের করে আনল। ও কি, মুখের চামড়া? না, এটা তো চামড়া নয়, বরং হুবহু প্রাঞ্জল বাবুর মুখের আদলে গড়া একটা মুখোশ। সিলিকন মাস্ক বৌঠান, সিলিকন মাস্ক। এই সিলিকন জাতীয় দ্রব্য দিয়ে বিদেশের বাজারে খুব সহজে যে কোনো মানুষের আদলে তার মুখ বানানো যায়। এটা এক প্রকার শিল্প। তবে এদেশেও সিনেমা জগতে প্রস্থেটিক মেকআপের প্রচলন রয়েছে, মানে সেই ধরনের মেকআপেও এই সিলিকন ব্যবহৃত হয়। নিজেকে নিজেই প্রাঞ্জল সাজিয়ে এই গোটা খেলাটা রঞ্জনবাবু নিজের হাতে খেলেছেন। প্রাঞ্জলের মুখের ছাপ নেওয়া কোনো বড় ব্যাপার ছিল না, সহজ শিকার। আমি যা যা অনুমান করেছিলাম সবটাই নির্ভুল। আচ্ছা দিগ্বিজয়বাবু, আপনার স্ত্রীকে কোথায় খুঁজে পেলেন? রঞ্জনবাবুর বাইরের ঘর থেকে সোজা একটা রাস্তা বেসমেন্টের দিকে চলে যায়। আপনি ঠিকই অনুমান করেছিলেন। আমি আমার স্ত্রীকে সেখানেই খুঁজে পাই। প্রাঞ্জল ওই বেসমেন্ট বানিয়েছিল তার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো ছাড়াও যুদ্ধের হাত থেকে নিজেদের বাঁচাতে। তবে জায়গাটা প্রথম ব্যবহৃত হলেও শেষের দিকে তেমন ব্যবহৃত হতো না। ওনার জমানো ডাকটিকিট থেকে ময়নাগুড়ির ডাকটিকিট নিয়ে নিজের বক্তব্যের নিচে রূপসা দেবীর সই নিয়ে পুলিশকে বিভ্রান্ত করেন। আবার সেই উনি প্রাঞ্জলের সিলিকন মাস্ক পরে ক্যামেরা সেট করে নিজেই নিজের অপরাধের ছবি ক্যামেরাবন্দি করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তবে আমি সবটা ইতিমধ্যে বলে দিয়েছি। রঞ্জনবাবু যে প্রাঞ্জলবাবুর বাবা মায়ের খুনি এবং
তার স্ত্রীকেও যে খুন করেছেন এটা জানতে পারলে প্রাঞ্জলবাবুর মনের অবস্থা কেমন হবে আমি জানি না। সবটাই সম্পত্তি বেদখলের পরিকল্পনা। এ বিষয়ে আপনার কি কিছু বলার রয়েছে রঞ্জনবাবু? দুই দিকে মাথা নাড়লেন তিনি। ধীরে ধীরে নিজেই জিপে উঠে বসলেন। গাড়ি চলতে শুরু করেছে। আসলে প্রকৃতি বোধহয় এইভাবেই প্রতিশোধ নেয়। নিরপরাধ মানুষকে মুক্তি দিয়ে দোষীদের শাস্তি দেয়। ভোর হয়ে এসেছে, এবারে ফেরার পালা। ধীরে ধীরে আমরা ঘরে ঢুকলাম। সকলের মুখ থমথমে। দরজাটা একটা ক্যাচ শব্দ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হলো প্রাঞ্জলবাবুর অপরাধের ফাইল।